আচ্ছা, সো গত ক্লাসে আমরা হচ্ছে লুপ এবং অবজেক্ট আর কি দেখেছি এবং অ্যারের মধ্যে লুপিং করা দেখেছিলাম। তো যেটা বলেছিলাম যে অ্যারে এবং অবজেক্টটা আমাদের অনেক কাজে লাগবে। আমরা অ্যারে হচ্ছে মেইনলি কালেকশনের জন্য ইউজ করি, আর অবজেক্টটা ইউজ করি যেটা হচ্ছে রিপ্রেজেন্ট করার জন্য। আচ্ছা, কারো মাইক মনে হয় অন আছে, একটু মিউট করে ফেলবেন। ওকে, এন্ড নেক্সট আমরা বলেছিলাম যে আমরা হচ্ছে লুপে আমরা হোয়াইল লুপ আর ফর লুপ দেখেছি, আমরা হচ্ছে আরো কিছু ধরনের লুপ দেখব। তো ওই লুপটা হচ্ছে আমরা যখন দেখব তখন হচ্ছে আমাদের আরো লাইক কিছু লুপ আছে যেটা হচ্ছে আমরা অ্যারের মধ্যে আর ইজিলি করতে পারি, আমরা পরে দেখবো সেটা। আমরা আস্তে ধাপে ধাপে আগাই এবং আজকে আমরা হচ্ছে ফাংশন নিয়ে দেখবো। সো লুপের কথা যেটা বলেছিলাম, লুপে আমরা যেটা করি, লুপে হচ্ছে আমরা একই কাজ বারবার করে করি। এটা করার জন্য আমরা লুপ ইউজ করছি, যে আমাদের কিছু কাজ থাকে যেটা হচ্ছে আমাদের বারবার করে করতে হয়, তখন আমরা লুপ ইউজ করছি। আর ফাংশন আমরা কেন ইউজ করি? ফাংশন ইউজ করি হচ্ছে রিউজেবল কোড করার জন্য। আমাদের কোডের মধ্যে কিছু চাঙ্ক অফ কোড থাকে যেটা হয়তো বারবার করে আমরা কল করছি বা বারবার আমরা ইউজ করছি। এই টাইপের কোডগুলোকে আমরা যেটা করি, আমরা সেটাকে হচ্ছে ফাংশনে কনভার্ট করে ফেলি, এন্ড পরবর্তীতে আমরা সেই ফাংশনগুলো নিয়ে কাজ করি। তো আমি যদি এখানে শুরু করি হচ্ছে ফাংশন লিখে, ওকে, সো ফাংশন যেটা বললাম যে ফাংশন হচ্ছে রিউজেবল কোডের জন্য, অ্যান্ড ফাংশন হচ্ছে এই হোস্টিং এর যে ব্যাপারটা, আমরা যখন কোনো ভ্যারিয়েবল var দিয়ে ক্রিয়েট করি তখন সেখানে হচ্ছে সেটা হোস্টেড হয়ে হচ্ছে মেমোরিতে কপি হয়ে যায়, এবং আমরা যখন কোনো ফাংশন কিওয়ার্ড দিয়ে হচ্ছে ফাংশন ডিক্লেয়ার করি সেটাও হচ্ছে মেমোরিতে কপি হয়ে যায় এবং হোস্টেড হয়ে যায়। তাহলে করে পরবর্তীতে আমাদের ফাংশন আমরা ডিক্লেয়ার না করলো বা আমাদের কোডে কোথাও ফাংশন লিখলো, সেটা আমরা অন্য জায়গায় ইউজ করতে পারি। ওকে, সো ফাংশনের জন্য যেটা ফার্স্টে করতে হবে, আমরা একটু ফাংশনের ব্যাপারটা আসি, যে ফাংশন আমরা কেন ইউজ করব, ফাংশনটা কেন লাগবে। সো আপনি একটা জিনিস দেখেন, আমরা যখন যখন আমাদের কম্পিউটার চালু করি, আমরা যদি পাওয়ার বাটনে প্রেস করি তাহলে কিন্তু পিসিটা কিন্তু স্টার্ট হয়ে যাচ্ছে, নিজে থেকে হচ্ছে বুট করছে। বুট হওয়ার পরে কি করছে, আমরা আমাদের ডেস্কটপে চলে আসছি বা লগ ইন স্ক্রিনে চলে আসছি। তো এটা আমরা কিভাবে আসছি, আমরা কিন্তু এর মাঝখানের যে প্রসেসটা, যে আসলে কি করে একটা কম্পিউটার বুট হচ্ছে, কিভাবে হচ্ছে পুরো সিস্টেমটা কাজ করছে, আমাদের কিন্তু এত কিছু নিয়ে ভাবা লাগছে না। আমরা জাস্ট যখন হচ্ছে সেই পাওয়ার বাটনে প্রেস করছি, প্রেস করার পরে কিন্তু পিসিটা বুট হয়ে চালু হয়ে যাচ্ছে, স্টার্ট হয়ে যাচ্ছে। এর মাঝখানে কিন্তু অনেক প্রসেস হচ্ছে। ঠিক তেমনই আরেকটা জিনিস, আমরা ফাংশনকে আসলে কি কি বলতে পারি, আমরা যে লাইটের সুইচ দেই এটাও কিন্তু একটা ফাংশন। আমরা যখন সুইচ দিচ্ছি, সুইচ দেওয়ার পরে দেখছি লাইটটা জ্বলে উঠছে, আবার সুইচ অফ করলে লাইট অফ হয়ে যাচ্ছে, কিন্তু এর মাঝখানে আসলে কিভাবে কি কারেন্ট প্রবাহ হচ্ছে আমরা কিন্তু এসব নিয়ে ভাবা লাগছে না আমাদের। আমরা জানি যে সুইচটা হচ্ছে প্রেস করলে লাইট জ্বলবে বা সুইচটা অফ করলে লাইট বন্ধ হয়ে যাবে। ঠিক তেমনই প্রোগ্রামিং এ হচ্ছে ফাংশনটা এরকম, আমি যখন ফাংশনটাকে কল করব তখনই সেই ফাংশনটা কাজ করবে। আমি যদি সেই ফাংশনটাকে যদি কল না করি তাহলে কিন্তু সেই ফাংশনটা কাজ করবে না। আমি হয়তো একটা ফাংশন সেট করলাম, লাইক আমার কাছে এখন এই সুইচের ফাংশনালিটি আছে, আমার লাইট বাল্বও লাগানো আছে, কিন্তু আমি জীবনে হচ্ছে সুইচটা প্রেস করলাম না। তো আমি যদি সুইচ প্রেস না করি লাইট বাল্ব কিন্তু অটোমেটিক জ্বলবে না। ও কিন্তু ওর মন মতো মন চাইলো বাল্ব জ্বললো, মন চাইলো না বাল্ব বন্ধ হয়ে গেল, এরকম কিন্তু হবে না। ঠিক তেমনই আমার পিসিতে অপারেটিং সিস্টেম দেওয়া আছে, সবকিছু বিল্ড করা আছে। আমি যদি এখন পাওয়ার বাটনে যদি চাপ যদি না দেই তাহলে কিন্তু পিসিটা কিন্তু চালু হবে না, ও কিন্তু ওর মন মর্জি মতো চালু হচ্ছে না। আমাকে বলা লাগছে যে আচ্ছা তুমি এখন স্টার্ট হও বা তুমি এখন শাট ডাউন হও। তো এই কাজগুলো বলা লাগছে। আর আরেকটা এক্সাম্পল দেওয়া যায়, সেটা হচ্ছে যে চায়ের দোকানের এক্সাম্পল, যেটা আমি প্রায় দেই। আমরা যখন চায়ের দোকানে যাই চা খেতে, তখন আমরা কি করি, আমরা চায়ের দোকানে যাওয়ার পরে কিন্তু বলি মামাকে যে মামা চা দেন। তো এটা বলার পরে কিন্তু তিনি কিন্তু চা বানানো শুরু করেন, আমাকে কিন্তু তাকে চা বানানো শেখাতে হয় না, তাকে কিন্তু বলতে হয় না যে তুমি হচ্ছে এভাবে এভাবে চা বানাবে, তুমি হচ্ছে এতক্ষণ হচ্ছে তুমি লিকার হচ্ছে গরম করবে, তারপর তুমি এতটুকু হচ্ছে চিনি দুধ সব মিশাবে। আমার যে যখন বলি যে আমার চা দেন, এটা বলার পর তিনি কিন্তু চা রেডি করে আমাকে দিয়ে দিচ্ছে। আমার কাজ হচ্ছে তাকে যে বলা যে আমাকে হচ্ছে চা দিতে হবে, আমি যখন এটা বলি তিনি হচ্ছে চা হচ্ছে বানিয়ে দেয়।
তো ঠিক তেমনই প্রোগ্রামিং এও আমরা হচ্ছে একটা ফাংশন যখন লিখি, লেখার পরে আমাদেরকে ফাংশনটা কল করতে হচ্ছে। আমরা কিন্তু অলরেডি অ্যারে এবং হচ্ছে অবজেক্টে এবং স্ট্রিং এর মধ্যেও অ্যারে স্ট্রিং আমরা কিন্তু অনেক বিল্ট ইন মেথড ইউজ করেছি। প্রতিটা মেথডই কিন্তু সেই অ্যারে অবজেক্টের বা সেই স্ট্রিং অবজেক্টের একটা করে ফাংশন, যেটা হচ্ছে অলরেডি আমাদের লাইব্রেরির মধ্যে সেট করা আছে। তো আমরা যখন ইউজ করছিলাম যে টু লোয়ার কেস মেথডটা বা টু আপার কেস মেথড, আমাদের কিন্তু চিন্তা করতে হচ্ছে না যে মেথডটা আসলে কিভাবে কাজ করছে বা মেথডটা কিভাবে হচ্ছে আমাদের আউটপুট দেখাচ্ছে। আমরা জাস্ট মেথডটা কল করছি, কল করার পর কি হচ্ছে আমাকে একটা আউটপুট দেখিয়ে দিচ্ছে। জাস্ট লাইক যা কিছু এক্সাম্পল দিলাম, যে সুইচ দিয়ে হচ্ছে লাইট চালানো বা চায়ের দোকানে যে চা দিতে বলো অথবা হচ্ছে পিসি বুট করে, সবকিছু কিন্তু রিলেটেড। তো জাভাস্ক্রিপ্টে আমরা যদি ফাংশন হচ্ছে লিখতে চাই তাহলে কি করতে হয়, তাহলে ফার্স্টেই হচ্ছে ফাংশন কিওয়ার্ডটা হচ্ছে আমাদের লিখতে হচ্ছে। আমি যখন ফাংশন কিওয়ার্ডটা লিখছি, ফাংশন কিওয়ার্ডটা লেখার পর আমাকে হচ্ছে ফাংশনের একটা নাম দিতে হয় যে আমি আসলে সেই ফাংশনের হচ্ছে কি নাম দিব। তো আমি যদি সেই ফাংশনের একটা নাম দিই, তো আমি এখানে নাম দিতে পারি হচ্ছে, যদি ইজিলি একটা বলি যে হচ্ছে সে হ্যালো। এবং সে হ্যালো লেখার পর আমাকে যেটা করতে হবে, আমাকে হচ্ছে এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এটা হচ্ছে দিতে হবে। তো এই ফার্স্ট ব্র্যাকেটটা আসলে কেন দিচ্ছি, আমি যখনই হচ্ছে কোনো ফাংশন ইউজ করি আমাদের হচ্ছে এই ফার্স্ট ব্র্যাকেটটা দিতে হয়। আমরা চাইলে এর মধ্যে থেকে প্যারামিটার পাস করতে পারি, নাও পারি। তো প্যারামিটার জিনিসটা কি সেটা নিয়ে একটু পরে আসছি, বাট ফাংশনের স্ট্রাকচারটা হলো ফার্স্টে আমাকে এই ফাংশন কিওয়ার্ডটা দিতে হবে, যাতে করে আমাদের কম্পাইলার বুঝতে পারে যে আমি এখন একটা ফাংশনকে ডিক্লেয়ার করতে যাচ্ছি। এবং তারপর আমি সেই ফাংশনের নামটা দিলাম এবং ফার্স্ট ব্র্যাকেট দিলাম। নেক্সট যে কাজটা হচ্ছে কার্লি ব্র্যাকেট ইউজ করতে হবে, এবং কার্লি ব্র্যাকেটের মধ্যে কিন্তু আমার কোডটা থাকবে। সো আমি একটা কোড ব্লক এখানে ডিফাইন করছি, এর ভিতরে আমি আসলে লিখবো যে ফাংশনটা আসলে কি কাজ করবে। ধরলাম এই ফাংশনটা হচ্ছে যদি হচ্ছে কনসোল লক করে, কনসোল লক করে বলতে পারি এটা হচ্ছে বলবে হচ্ছে সে হ্যালো বা হচ্ছে হ্যালো ফ্রেন্ড, এবং আমি এটাকে সেভ করি। সেভ করার পর যদি রান করি আমার ফাইলটা, যে ফাইলের নাম হচ্ছে কি ক্লাস 1.js, রান করার পর কিন্তু আমাকে কোনো কিছুই আউটপুট দেখালো না। কেন আউটপুট দেখালো না? কজ আমি একটু আগেই বলেছি আমার ফাংশনালিটি থাকতে পারে, কিন্তু সেই ফাংশনটা কখনো নিজে নিজে কাজ করবে না। ফাংশন হচ্ছে নিজে নিজে কল করার ওয়ে আছে, এগুলো আমরা সবই পরে দেখবো। লাইক আমরা যখন হচ্ছে অ্যাডভান্স লেভেলে যাব তখন এইসব শিখবো যে কি করে একটা ফাংশন নিজেকে কল করতে পারে। কিন্তু এখন আমরা জাস্ট এখানে যেটা আসছি যে যে কোনো ফাংশনকে রান করানোর জন্য কল করতে হবে বা ওকে ইনভোক করতে হবে। আমি যদি ওকে ইনভোক না করি তাহলে কিন্তু ফাংশনটা রান হবে না নিজে থেকে। তো আমি এখানে এসে বলতে পারি এখন সেই ফাংশনটার নাম হচ্ছে সে হ্যালো, এবং এই সে হ্যালো লেখার পর আমাকে হচ্ছে অবশ্যই ফার্স্ট ব্র্যাকেটটা দিতে হবে। এটা দেওয়া মানে প্রোগ্রাম বুঝে যে আমি ফাংশনটাকে ইনভোক করছি বা ফাংশনটা নিয়ে হচ্ছে কাজ করছি। এখন যদি আমি সেভ করি, এটাকে সেভ করার পর যদি রান করি, দেখেন এখন কিন্তু বলছে হ্যালো ফ্রেন্ড, কারণ এই ফাংশনটা আমি কল করেছি। এই ফাংশন যদি আমি 5 বার কল করতাম বা 6 বারই কল করলাম, তাহলে সে কিন্তু হচ্ছে 6 বার কিন্তু আমার স্ক্রিনে হচ্ছে প্রিন্ট করতো হ্যালো ফ্রেন্ড। এই 6 বার কিন্তু আমার কনসোল লক করতে হতো না, আমার কিন্তু এই 6 বার জাস্ট হচ্ছে ফাংশনটাকে কল করে দিচ্ছে। বুঝিনি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আমি পুরা জিনিসটা হচ্ছে রিপিট করছি। হ্যাঁ, তার আগে একটা কোশ্চেন করবো ভাইয়া। জি আপু বলেন। আহ, আমি একটু বেশি কোশ্চেন করে আপনাকে জ্বালাই, কিন্তু কোনো মানে সমস্যা নেই। আহ, বিষয় হচ্ছে ভাইয়া, এই যে আমরা যে আপনি যখন বলছেন যে এই কনসোল লগ কিংবা ফাংশন আপনি হুম। কল করছেন, মানে আমরা মানে বুঝবো কি করে অ্যাকচুয়ালি যে মানে আমার প্রশ্নটা যে আপনি যেগুলো বলছেন সেগুলো আমরা বুঝতে পারছি, কিন্তু এর বাইরেও তো আরো অনেক কিছু আছে। যখন আমরা মেইন রিয়েল ওয়ার্ল্ড প্রজেক্টে যাব, হুম। তখন ক্লায়েন্ট এক ধরনের রিকোয়ারমেন্ট দিল যে যেটার কাজ কিনা আমি জানি না, তাহলে আমি ওটা কিভাবে পাবো? যে আমি মানে আহ আমি যেটা বলতে চাচ্ছিলাম, যেমন ধরেন মিনহাজ ভাইয়ের কাছে যখন ফুল স্ট্যাক করেছি, ভাইয়া যেমন যখন এস্টিমেল করেছি তখন জি। ডাব্লু ডাব্লু 3 স্কুলের একটা রেফারেন্স দিয়ে দিয়েছিল, যে কয়েকটা জিনিস দিয়ে দিত, ভাইয়া বলতো গো ওখানে যে আরো প্র্যাকটিস করবি। আচ্ছা আচ্ছা আচ্ছা। দেখা যাচ্ছে এই আমি এটা বলতে যাচ্ছি যে এরকম যদি একটু আপনি বলে দিতেন, তাহলে কোনো একটা সোর্স, যে আপনি ধরেন 5টা দেখিয়ে দিলেন, আমরা ওখান থেকে 15টা প্র্যাকটিস করে ফেললাম এই 5-6 দিনে, তাহলে হবে কি আপনি নেক্সট ক্লাসে যখন বলছেন তখন হয়তো বা ধরতে আর একটু সুবিধা হবে।
না আমি বোধহয় বেশি বলে ফেলছি, মানে আমি প্র্যাকটিস করতে যে যেটা বুঝেছি ভাইয়া, যে এই প্রবলেমটা আমি ফেস করছি আর কি। এই না, যেমন এটা এখন সমস্যা নেই ফাংশনটার কোনো। কথা বলছেন, জি। আমার কিন্তু মাথার উপর দিয়ে যাচ্ছে ভাইয়া, একটু যদি বুঝাতেন আর আচ্ছা কি। আচ্ছা, যেটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের জন্য বেস্ট রিসোর্স হচ্ছে মজিলা ডেভেলপমেন্ট নেটওয়ার্ক, এমডিএন। সো আমরা যদি হচ্ছে এমডিএন জাভাস্ক্রিপ্টে যাই, এখানে কিন্তু হচ্ছে সবই কিন্তু একদম প্রতিটা জিনিস জাভাস্ক্রিপ্টে যা কিছু আছে সবকিছুর উপর একদম ডিটেলস লেখা আছে। বাট আমি এখন এটা দেখতে বলি না কেন, কারণ এখানে অনেক কিছু হয়তো আপনাদের মাথার উপর দিয়ে যাবে। কারণ এখানে যেটা হচ্ছে আমাদের যে রিসোর্সটা আছে বা যে রেফারেন্স আমরা হিসেবে ইউজ করতে পারি, কিন্তু শেখার জন্য এটা একটু কঠিন লাগতে পারে। তো এখানে যে কমপ্লিট বিগিনার্স যে গাইডলাইনটা আছে, এখান থেকে আপনারা প্র্যাকটিস করতে পারেন। আর তারপরে হচ্ছে একটা রিসোর্স, যেটা হচ্ছে W3 স্কুলের জাভাস্ক্রিপ্ট রিসোর্সটা, এটা হচ্ছে আমার কাছে ভালো লেগেছে। তো এখানে জাভাস্ক্রিপ্টে গেলে যেটা হয় যে ওরা হচ্ছে ডম নিয়ে কাজ করে, ওরা সব এক্সাম্পল গুলাই হচ্ছে ডমে বুঝাচ্ছে। তো ডমে বুঝালে যে জিনিসটা হয় যে আমাদের যে এখানে জাভাস্ক্রিপ্টে যদি আমি যাই, এখানে এক্সাম্পল গুলো এখানে ফাংশনের এক্সাম্পল আছে, অ্যারের এক্সাম্পল আছে, অবজেক্ট আছে, সবকিছুর আছে। তো ওরা এক্সাম্পল গুলো দেয় হচ্ছে ডমে প্রিন্ট করে। তো আমরা এখনো ডম নিয়ে কাজ করিনি। তো অনেক সময় এখানে এক্সাম্পল দেখলে হয় কি যে একটু কনফিউশন জাগতে পারে যে আসলে এটা কিভাবে কাজ করছে। বাট আমরা যখন হচ্ছে লাইক ডমে যখন যাব, আমরা যখন হচ্ছে এইচটিএমএল সিএস এর সাথে কি করে জাভাস্ক্রিপ্ট হচ্ছে ইন্টিগ্রেট করে কাজ করতে হয় সেটা শিখবো, তখন বুঝতে ইজি হবে। আর তারপর আরেকটা জিনিস হচ্ছে যে আসলে প্রথম দিকে যেটা হয় যে এই জিনিসটা কাজ করে যে আমরা যখন রিয়েল ওয়ার্ল্ড প্রজেক্টে যাব, তখন কিভাবে হচ্ছে বুঝতে পারবো যে আমাদের এই কাজটা করতে হবে। এই জিনিসটা আসলে তখনই দূর হবে যখন আমরা হচ্ছে প্রজেক্ট করব। So, আমরা যখন প্রজেক্ট করতে থাকবো একটার পর একটা, তখন আপনি আসলে বুঝতে পারবেন যে আসলে কোন ক্ষেত্রে আমরা কখন কোনটা ইউজ করছি, কোন প্যাটার্নটা ফলো করছি, কিভাবে কাজ করছি। তো ওই প্যাটার্নটা যখন আপনি দেখবেন, তখন কিন্তু আপনার একটা জিনিস মাথায় ঢুকে যাবে যে আচ্ছা আমরা এই প্যাটার্নটা ফলো করছি বা এই ওয়েতে কাজ করছি। তারপরও আরো ক্লিয়ার হবে যখন আমি অ্যাসাইনমেন্ট দিব। আমি কিন্তু কোনো ইজি অ্যাসাইনমেন্ট দিই না যে ক্লাসে আমি যেরকম দেখালাম সেরকম একটা সিমিলার প্রজেক্ট দিয়ে দিলাম। আমি সবসময় একটু কঠিন অ্যাসাইনমেন্ট দিই, যাতে করে আপনাকে এটার জন্য স্ট্যাক ওভারফ্লোতে সার্চ করা লাগে, গুগলে হচ্ছে সার্চ করে খুঁজতে হয়। ইভেন আমার যখন আমি অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম ফার্স্ট ব্যাচে সবাই লিটারালি হচ্ছে মানে তাদের কোনো আইডিয়া ছিল না যে কিভাবে তারা এই প্রজেক্টটা করবে। তো তারা 3 দিন সবাই গ্রুপে ডিসকাস করছে যে আমরা আসলে এটা করব, তো করব কি করে, কিভাবে কি করতে হবে। বাট আলটিমেটলি 1 সপ্তাহ পরে সবাই করে সাবমিট করেছিল। তো এই প্র্যাকটিসটা দরকার যে আপনি একটা যখন চ্যালেঞ্জ পড়বেন, লাইক ক্লাসে এখন কিন্তু আমরা পুরোটাই কিন্তু লাইক বলতে পারি যে থিওরিটিক্যাল আলোচনা করছি, জাভাস্ক্রিপ্টের প্রতিটা হচ্ছে পার্ট চাঙ্ক বাই চাঙ্ক বুঝে সামনে আগাচ্ছি। আমরা এরপর হচ্ছে প্রজেক্টটা শিফট করে ফেলবো, এরপর প্রজেক্ট করব এবং আবার কিছু থিওরিটিক্যাল নলেজ নিব এবং এইভাবে করে সামনে যাবে, এবং তারপর অ্যাসাইনমেন্ট হয়ে আপনারা টেস্ট করবেন যে আসলে কতটুকু বুঝতে পেরেছেন। তো আপনি এটা ফলো করতে পারেন যে W3 স্কুলের জাভাস্ক্রিপ্ট রিসোর্সটা ফলো করতে পারেন। আমার কাছে অনেক বই কেনা আছে, মানে অলরেডি আমার কাছে অনেক বই কেনা আছে। বাট এগুলো হচ্ছে এখন দিলে হবে কি যে ওই যে বললাম যে অনেক অ্যাডভান্স কথাবার্তা আছে। তো জাভাস্ক্রিপ্ট শেখার জন্য একটা জিনিস সেটা সবসময় হয় যে প্রথম দিকেই যদি আপনি সবকিছু একবারে শিখতে চান, তাহলে হয় যেটা ভয় ঢুকে যায় যে জাভাস্ক্রিপ্টটা মনে হয় আমার জন্য না, আমি পারবো না এটা। সো তখন দেখা যায় যে আলটিমেটলি আর শেখাই হয় না, বা মনে হয় যে এটা অনেক কঠিন একটা জিনিস। আসলেও জাভাস্ক্রিপ্ট কঠিন, এটা সত্যি কথা। জাভাস্ক্রিপ্ট দেখে মনে হয় যে খুব একটা মানে ইজি একটা ল্যাঙ্গুয়েজ বা খুবই ইজি কাজ করা যাচ্ছে। বাট জাভাস্ক্রিপ্ট যখন আমরা হচ্ছে প্রোডাকশন লেভেলে ইউজ করি, তখন অনেক সময় অনেক কনফিউজিং ব্যাপার এখানে এসে পড়ে বা কাজ করে। তো এটাই হচ্ছে জিনিসটা যে স্টেপ বাই স্টেপ আগাতে হবে, এবং আপনি W3 স্কুলের এই রেফারেন্স গুলো ফলো করতে পারেন। আমরা যখন ক্লাসে যে টপিকটা কভার করব, আপনি এখানে এসে জাস্ট ওই টপিকের উপরে এখন ফাংশন পড়াচ্ছি, আপনি এখানে এসে হয়তো হচ্ছে এখানে ফাংশন করে গেলে যে ফাংশনটা হচ্ছে দেখে ফেললেন যে ফাংশন আসলে কিভাবে কি করছে, একটা রিভাইজ দিয়ে দিলেন যে ফাংশনটা আসলে এখানে কিভাবে কাজ করছে। এটা করলে এখনকার জন্য এটা এনাফ হবে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, থ্যাংক ওকে ইউ। আপু, ওয়েলকাম। পিএইচপি ইজি, হ্যাঁ এটা আসলে কি আপনি ফার্স্টে যেই ল্যাঙ্গুয়েজ দিয়ে আসলে কাজ করেন তখন ওটা ইজি হয়ে যায়, এটা সত্যি কথা। তাইলে ভাই আমাদের জন্য জাভাস্ক্রিপ্ট ইজি হয়ে যাবে, যেহেতু ফার্স্টে হ্যাঁ, জাভাস্ক্রিপ্ট দিয়ে শিখতেছি। এক্স্যাক্টলি। আপনি একটা জিনিস হচ্ছে আপনি যে ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করবেন, আপনাকে ওই ল্যাঙ্গুয়েজে হচ্ছে থিঙ্কিং করতে হবে। সো আপনি যখন ওই ল্যাঙ্গুয়েজে থিঙ্ক করা শুরু করবেন, তখন কিন্তু আপনার জন্য ওই ল্যাঙ্গুয়েজটা খুব ইজি হয়ে যাবে, কারণ আপনি অলরেডি ওই ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইনস এন্ড আউট জানেন।
আচ্ছা, ফাংশনটা আর নিয়ে আমার আমার ফিলিংসটা ভাইয়া কিছুটা ককটেল, যেহেতু ফুল স্ট্যাকের কোর্স করেছি, জি আপু। সবকিছু অল্প অল্প করে টাচ করা, তো মানে ককটেল ফিলিংস, যে সবই পারি সবই পারি না। এরকম হয়, এরকম লাইক ইম্পোস্টার সিনড্রোম কাজ করে যে আমি সবই পারি আবার কিছুই পারি না, আমার মধ্যেও কাজ করে। অনেক সময় এমন অনেক প্রজেক্টে কাজ করার সময় মনে হচ্ছে আমি আসলে প্রজেক্টের কিছুই পারি না, কিছুই জানি না কিভাবে কি করব, বাট আলটিমেটলি কাজ করতে করতে পুরো প্রজেক্টের কাজ হচ্ছে শেষ হয়ে গেছে। আসলে প্রোগ্রামিং জিনিসটা আপু এরকম যে আপনি সবকিছু একবারে শিখে ফেলতে পারবেন না, আপনার যখন যে কাজ দরকার সেই কাজ করার জন্য আপনাকে শিখে শিখে সামনে আগাতে হবে। আর সব রিসোর্স হচ্ছে আমার মানে নেটে আছে। আমি যদি লজিক বিল্ড করতে পারি, আমি যদি ওয়েটা বের করতে পারি যে কিভাবে আমি কাজটা করব, বাকি জিনিস কিন্তু সিনট্যাক্স কিন্তু সার্চ দিলে নেটে পাওয়া যায়। যে আমার যেরকম দেখা যায় যে মাঝখানে এমনও হয়েছিল যে ফ্রিকোয়েন্টলি ২-৩টা ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করতে হচ্ছে। সো ওই পাইথন, জাভাস্ক্রিপ্ট এটার মধ্যে একটা কনফিউজিং লেগে যেত মাঝে মাঝে, যখন হচ্ছে এই জ্যাঙ্গো নিয়ে ব্যাক এন্ড বিল্ড করো, আবার হচ্ছে ফ্রন্ট এন্ডে যে হচ্ছে রিয়াক্ট ইউজ করো। তো তখন অনেক সময় হয় যে সিনট্যাক্স ভুলে যায়, জাভাস্ক্রিপ্টে আমি পাইথনের সিনট্যাক্স ইউজ করা শুরু করে দিই, বা এমন একটা মেথড ইউজ করলাম যেটা আসলে জাভাস্ক্রিপ্টে নেই, পাইথনে আছে। তখন যেটা হয় সিম্পলি হচ্ছে গুগলে সার্চ করলে কিন্তু হয়ে যায়, কারণ আমি হচ্ছে জানি অলরেডি যে এই জিনিসটা আছে বা এই জিনিসটা এভাবে করা যায়। তখন জাস্ট হচ্ছে খুঁজে বের করা যে কি ওয়েতে হচ্ছে করতে হচ্ছে। সো প্রোগ্রামিং এর লাইক আপনার স্ট্যাক ওভারফ্লো আপনার লাইফ একটা পার্টনার বানিয়ে ফেলবেন, তাহলে দেখবেন যে লাইফ অনেক ইজি হয়ে যাবে। আচ্ছা, আমরা হচ্ছে ফাংশনে আসছিলাম। তো ফাংশন নিয়ে যদি হচ্ছে কনফিউশন থাকে, আমি হচ্ছে একদম ইজি করে বলি আরো, যে মনে করেন ফাংশন জিনিসটা কিরকম। আমি যদি একটা চা বানাতে চেতাম এবং চা বানানোর রেসিপি লিখতে যাচ্ছি, তো চা বানাতে গেলে আমার যেটা করতে হচ্ছে, আমি যদি নর্মালি এখানে বলি, আমি হচ্ছে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম যে আমি হচ্ছে টি হচ্ছে কত চামচ নিব, ধরলাম হচ্ছে আমি ১ চামচ হচ্ছে টি নিলাম। আমি আসলে নিজেও চা বানাতে পারি না, ভুলভাল রেসিপি দিলে কেউ কিছু মনে করবেন না। তো এরপর আমি হচ্ছে হয়তো হচ্ছে সুগার নিলাম। তো টেনশন নাই ভাই, আমি চা বানাতে এক্সপার্ট। আচ্ছা, তো সুগার নিলাম, তো ধরলাম হচ্ছে সুগারে হচ্ছে ১ চামচ নিলাম। আর হচ্ছে ধরলাম হচ্ছে মিল্ক, মিল্ক কি করলাম, সো মিল্ক আমি হচ্ছে ২ চামচ নিলাম। তো এইভাবে করে আমি এখন যেটা করতে যাচ্ছি যে আমি এখন আমার একটা পারফেক্ট টি রেসিপি বানাবো। সো পারফেক্ট টি রেসিপি করতে গেলে আমার যেটা করতে হবে, আমি সবকিছু হচ্ছে মিক্স করে দিব এক জায়গায়, যে আমার হচ্ছে টি প্লাস হচ্ছে সুগার এবং আমার হচ্ছে মিল্ক, সবগুলো আমি একসাথে যোগ করে দিচ্ছি। যোগ করার পরে তারপর যেটা হচ্ছে আমার সেটা পারফেক্ট টি হয়ে গেছে, বাট সেটা শুধুমাত্র আমার জন্য, হয়তো আপনার জন্য ডিফারেন্ট হবে। কারণ আপনি বললেন যে আমার হচ্ছে এই ১ চামচ হচ্ছে চা দিয়ে হবে না, আমার মানে ১ চামচ চা পাতা হবে না, আমার কড়া লিকার পছন্দ, আমি হচ্ছে ২ চামচ চা পাতা দিব। আমি সুগার খাই না, তো সুগার আসলে এখানে কিছু নেই। সুগার বলতে পারে আমি হচ্ছে নাল, এবং মিল্ক হচ্ছে আপনি বললেন যে আমার জন্য ১ চামচ মিল্কই হচ্ছে যথেষ্ট। তো আপনার জন্য এখন পারফেক্ট টি রেসিপি হচ্ছে এইটা। তো এখন একটা জিনিস এখানে ফলো করেন যে দুইটা কোডের মধ্যে সিমিলারিটিস আছে। আমার কিন্তু একই ওয়েটা বারবার হচ্ছে প্যাটার্নটা হচ্ছে রিইউজ করছি। আমি এখানে যেভাবে হচ্ছে টি বানানোর জন্য যে রেসিপিটা ফলো করেছিলাম, আমি এই জায়গাতেও যে সেম কাজটাই করছি, একইভাবে করছি। হয়তো দেখা গেল যে আরেকজন আসলো যার বলছে যে আমার এটাও হবে না, আমি হচ্ছে হয়তো চা পাতা নিব হচ্ছে ১ চামচ, আমি হচ্ছে অনেক বেশি সুগার খাই, আমি হচ্ছে ৩ চামচ সুগার নিব আর ২ চামচ হচ্ছে মিল্ক নিব। তার জন্য এটা হচ্ছে পারফেক্ট টি রেসিপি। সো আমাদের কোডের মধ্যে যখন আমরা দেখি যে এরকম একটা কাজকে বারবার করে আমরা হচ্ছে রিইউজ করছি, তখন আমরা সেই কাজটাকে হচ্ছে ফাংশনে কনভার্ট করে নিই। সো জাভাস্ক্রিপ্ট আগে যেভাবে কাজ করতো, আমরা হচ্ছে ফাংশনাল প্রোগ্রামিংটা হচ্ছে জাভাস্ক্রিপ্টে নিয়ে কাজ করতাম। ফাংশনাল প্রোগ্রামিং পুরোপুরি একটা প্যারাডাইম, যেটা হচ্ছে আমরা অনেক ওয়েতে প্রোগ্রামিং করতে পারি বা কোড করতে পারি। আমরা হচ্ছে প্রসিডিউরাল ওয়েতে সবকিছু হচ্ছে একদম কোনো ফাংশন ছাড়া বা কোনো অবজেক্ট ছাড়া আমরা জাস্ট হচ্ছে কোড করে গেলাম। আমরা হচ্ছে ফাংশনাল ওয়েতে আগাতে পারি, সবকিছুকে ফাংশনে কনভার্ট করে ফেলছি। আমরা চাইলে ওওপি প্যাটার্নও ফলো করতে পারি। তো এটা আসলে ডিপেন্ড করে আমরা আসলে কি করতে চাচ্ছি। তো বাকি সব কিছু থেকে ফাংশনের একটা মেন জিনিসটা হলো এটাই যে আমার যখন একটা চা বানানোর ফাংশন থাকবে, তো ধরলাম আমার একটা ফাংশন হচ্ছে চা বানানোর জন্য, এবং এই ফাংশনের জন্য কি করতে হবে, ফার্স্টে আমার এই ফাংশন কিওয়ার্ডটা ইউজ করতে হবে, যে আমি একটা ফাংশন বানাতে চাইছি। ফাংশনটা হচ্ছে মেনলি যে আমি একটা এই প্রোগ্রামে আমি একটা ফিচার অ্যাড করতে চাইছি, যে ফিচারটা আমাকে কিছু একটা আউটপুট দিবে। সো আমার কাজ হলো যখন আমি সেই ফিচারটা ইউজ করব, ইটস লাইক আপনার মোবাইলের কথা চিন্তা করেন।
আপনি যখনই হচ্ছে ক্যামেরা অ্যাপটা ওপেন করেন বা আপনি যখন হচ্ছে শাটারে ক্লিক করেন, তো শাটার বাটনে ক্লিক করলে কি হচ্ছে আপনার একটা ছবি তুলছে। তো এই যে শাটারে ক্লিক করলে আপনার যে ছবি তুলছে এটা কিন্তু আমার মোবাইলের একটা ফাংশনালিটিস। এবং আমি যখন ভলিউম আপ বাটনে প্রেস করি তখন আমার ভলিউমটা হচ্ছে বাড়ে। এটা হচ্ছে আমার মোবাইলের আরেকটা ফাংশনালিটিস। এবং ভলিউম ডাউনে প্রেস করলে কি হচ্ছে ভলিউমটা কমছে। তো এরকম আমার মোবাইলে কিন্তু অনেক অনেক ফাংশনালিটিস আছে। এটা কিন্তু শুধুমাত্র যেমন ওয়াইফাই একটা ফাংশনালিটিস, আমার হচ্ছে জিপিএস ফিচার একটা ফাংশনালিটিস, এরকম অনেক ফাংশনালিটিস আমার মোবাইলে আছে। তো ঠিক তেমনই আমাদের প্রোগ্রামিং যখন এক একটা ফিচার আমরা অ্যাড করি বা কোনো কাজের জন্য আমরা কোনো একটা সুবিধা যোগ করতে চাই, তখনই কিন্তু আমরা সেটাকে একটা অ্যাজ এ ফাংশন হিসেবে রাখতে পারি যে এটা আমার একটা ফাংশন। আমার যখন যেটা যতবার দরকার হচ্ছে আমি সেটা ইউজ করব, দরকার না হলে আমি ইউজ করব না। ইটস লাইক আরেকটা এক্সাম্পল দেওয়া যায় যে রকমারির হচ্ছে অ্যাড টু কার্টের ব্যাপারটা। আমি যদি রকমারিতে যাই, রকমারিতে হচ্ছে কি করে, আমি যখনই কোনো বই হচ্ছে অ্যাড টু কার্টে ক্লিক করি, ক্লিক করার পরে কি হচ্ছে বইটা হচ্ছে আমার কার্টে অ্যাড হয়ে যাচ্ছে। তো আমি বলতে পারি এটা একটা ফাংশনালিটিস, যখনই আমি অ্যাড টু কার্টে ক্লিক করছি বইটা হচ্ছে কার্টে অ্যাড হয়ে যাচ্ছে। এটা কিন্তু শুধুমাত্র আমার জন্য হচ্ছে না, রকমারি যদি হচ্ছে 1000 মানুষ ইউজ করে, 1000 মানুষের জন্য এটা সেম কাজই করছে, যে বইতে হচ্ছে অ্যাড টু কার্টে ক্লিক করলে আমার কার্টের মধ্যে বইটা হচ্ছে অ্যাড হয়ে যাচ্ছে। এটা আমার এই সাইটের একটা ফাংশনালিটিস। আমি যখন সার্চ করব কিছু একটা জিনিস, তখন সার্চ রেজাল্টটা হচ্ছে এই জায়গায় শো করবে। এটা আমার আরেকটা ফাংশনালিটিস। এরকম করে আমরা যখন বিভিন্ন হচ্ছে মানে সুবিধা যোগ করতে চাই আমাদের অ্যাপ্লিকেশনে, আমরা সেগুলোকে একটা করে ফাংশনে কনভার্ট করে ফেলতে পারি। সো যদি আমি এখন এই পারফেক্ট টি এর জন্য একটা হচ্ছে মানে জাস্ট মেক মি এ টি এর একটা ফাংশন কল করি বা একটা ফাংশন বানাতে চাই, যে ফাংশনটা আমাকে আমার পারফেক্ট চা বানিয়ে দিবে। তো আমি এখন কি করব, এই সেম কোডটাকে ফাংশনে কনভার্ট করতে গেলে আমার যেটা করতে হবে, এখানে আমি এখন এই পুরো জিনিসটা যদি আমি এখানে আনি, কপি করে পেস্ট করে দিই, তো আমার কি লাগছে, আমার হচ্ছে সুগার লাগবে, আমার হচ্ছে মিল্ক লাগবে, আমার টি লাগবে। এবং তারপর আমি যেটা করতে পারি, আমার এই পারফেক্ট টি এর যে আউটপুটটা সেটা আমাকে দিবে। এবং লাস্টের দিকে আমি হচ্ছে বলতে পারি এরকম করে যে আমি যদি কনসোল লক করি এই জিনিসটাকে, কনসোল লক করার পরে আমি এটা লাগবে না আমার, আমি জাস্ট এভাবে লিখি জিনিসটা যে লাইক যদি বলি যে ইওর পারফেক্ট টি ইনক্লুডস, এবং কোনটা কতটুকু আছে সেই পরিমাণটা আমি দিব, 1 স্পুন টি। এবং তারপর যেটা হচ্ছে এটা হচ্ছে সুগার, স্পুন সুগার। এবং তারপর আমি বলতে পারি অ্যান্ড আর কি আছে, মিল্ক আছে না, স্পুন মিল্ক। তো আমার পারফেক্ট টি রেসিপিতে আমার এই জিনিসগুলো আছে। আমি যদি এখন সেভ করি তাহলে আমাকে দেখাচ্ছে ভাবে আউটপুটটা। আমি জাস্ট ওয়ার্ড র্যাপটা অন করে ফেলছি এবং আমি কি করলাম, আমাকে এখন এই মেক মি টি এর জন্য আমার এটা আমার রেসিপি। এবং আমি যদি সবকিছু যদি হচ্ছে কমেন্ট আউট করে ফেলি, যদি সেভ করি এখন, তাহলে রান করলে আমি কি দেখবো, আমাকে বলবে যে আমার হচ্ছে পারফেক্ট টি এর মধ্যে এই জিনিসগুলো আছে। এবং এটা যদি হচ্ছে আমার চায়ের দোকানের মামার যদি প্রোগ্রাম হয়, তাহলে যখনই কেউ তাকে বলছে যে মেক মি টি, তখনই সে কি করবে, এই প্রোগ্রামটা রান করবে বা এই ফাংশনটা রান করবে। এবং এই ফাংশন রান করার পরে সে হচ্ছে এই মেথড ইউজ করে চা বানিয়ে ফেলছে। তো সে তো আসলে এইভাবে এটা তো একদিনে শেখেনি, কেউ না কেউ তো তাকে এটা শিখিয়ে দিয়েছে। তো কেউ না কেউ তাকে আসলে বলে দিয়েছে যে তুমি আসলে যখন কেউ চা বানাতে বলবে তুমি হচ্ছে 1 চামচ হচ্ছে লিকার দিবে এবং হচ্ছে 3 চামচ চিনি দিবে এবং 2 চামচ হচ্ছে দুধ দিবে, এভাবে করে তুমি চা বানাবে। তো সে এভাবেই শিখেছে। এবং যখনই আপনি তাকে যে বলবেন যে মামা চা দাও, তখনই সে কি করবে, সে হচ্ছে এই মেক মি টি ফাংশনটা হচ্ছে রান করবে, রান করার পরে আপনাকে হচ্ছে চা বানিয়ে দিবে। তো জাস্ট লাইক আমাদের জাভাস্ক্রিপ্ট যেভাবে কাজ করে, আমাদের রিয়েল ওয়ার্ল্ডেও কিন্তু আমরা ঠিক সেভাবেই কাজ করি। এবং আমি যদি সেভ করে যদি রান করি, এটাকে রান করার পর কি হচ্ছে, প্রতিবারই যখন আপনাকে বলবেন যে আমাকে চা বানিয়ে দাও, তখন সে হচ্ছে আপনাকে একটা চা বানিয়ে দিবে, যেখানে হচ্ছে 1 চামচ হচ্ছে চা পাতা আছে, 3 চামচ চিনি আছে। আসলেও চায়ের দোকানের চা গুলা খুব মিষ্টি হয়, তারা হচ্ছে খুব বেশি করে চিনি মিশায়। আর হচ্ছে 2 চামচ হচ্ছে দুধ আছে। এটা হচ্ছে একটা ফাংশন। এখন যদি আমাকে যদি এখন বলতাম যে মেক মি কফি, তো কফি বললে কিন্তু তখন সে কিন্তু এই কফি ফাংশনটা হচ্ছে রান করতো না, হয়তো তখন আরেকটা ফাংশন থাকতো, যে ফাংশনটার নাম হতো যে মেক মি কফি।
কফি বানান মনে ভুল লিখেছি। ভাইয়া এখানে কি প্যারামিটার পাস করে হয় না, লাইক হ্যাঁ, অন্য? আমরা প্যারামিটার নিয়ে আমরা সামনেই আসছি, কারণ ফাংশনাল ওয়েটা বুঝতে পারলে তারপর প্যারামিটারটা বোঝাটা ইজি। তো কফিতে কি করছিলাম, তো কফিতে কিন্তু এই সেম জিনিসটাই কিন্তু হচ্ছে বলতো যে কফিতে কি ডাবল ই মনে হয়, এবং এখানে হচ্ছে টি এর জায়গায় কিন্তু আমরা তখন হচ্ছে কফি বলতাম, যে 1 চামচ কফি, এবং এটা হচ্ছে তার হচ্ছে কফি রেসিপি। সো যখন কেউ চা চায় তার কাছ থেকে, তখন কি করে সে হচ্ছে মেক মি টি ফাংশনটা হচ্ছে রান করে 1 কাপ চা বানিয়ে দেয়। এখন কেউ যদি যে বলে যে আমাকে কফি দাও, তখন তো আর মেক মি টি ফাংশন রান করলে হবে না, তখন আমার বলতে হবে যে হচ্ছে এই মেক মি কফিটা হচ্ছে রান করে বলতে হচ্ছে যে আমাকে তুমি হচ্ছে কফি বানিয়ে দাও। এবং আমি যদি এখন সেভ করি, এটা সেভ করার পর যদি রান করি, তাহলে কি হচ্ছে আমাকে বলবো যে তোমার হচ্ছে কফির জন্য তোমার এটা এবং চায়ের জন্য এটা। তো আসলে এই জিনিসগুলো কেন কাজে লাগছে, এখানে মনে হয় এই সেমিকলনটা হচ্ছে ভিতরে পড়ে গেছে, তো যাই হোক। তো কেন লাগছে এখন, এই জিনিসটা আমার মেমোরিতে স্টোর হয়ে আছে, ঠিক যেমন আমাদের হচ্ছে ব্রেনের মধ্যে কিছু স্টোর হয়ে থাকে। সো যখনই আপনি হচ্ছে ঘুম থেকে উঠে মানে দাঁত ব্রাশ করতে শুরু করেন, আপনি কিন্তু প্রতিবার কিন্তু ব্রাশ করা কিন্তু শিখেন না, আপনি কিন্তু অলরেডি জানেন কি করে ব্রাশ করতে হবে। এটা কিন্তু অটোমেটিক্যালি হচ্ছে কাজ করা শুরু করে ফেলে, কারণ আপনার ব্রেনের মধ্যে অলরেডি সেভ হয়ে আছে। ঠিক তেমনই ভাই প্রোগ্রামের। জি ভাই। এখন এই যে এখানে আমরা যে দুইটা ফাংশনের উদাহরণ দিচ্ছি, এগুলি কি আমরা এখন তৈরি করছি, নিজেরাই দুইটা ফাংশন তৈরি করছি? হুম, আমরা এখন ফাংশনটা। কি জাভাস্ক্রিপ্ট জি। না, এখন এটা কি এক্সাম্পলের জন্য তৈরি করছে? জাভাস্ক্রিপ্ট থেকে আমরা এরকম এভাবে তৈরি করা ফাংশন নিজেরাই তৈরি করবো, নাকি কিছু ওদের তৈরি করা কিছু ফাংশন আছে পরে যেগুলি নাম দিয়ে আমরা শুধু জাস্ট এক্সিকিউট করে এগুলিকে কাজে লাগাবো? হ্যাঁ, আমরা দুটাই করব। কিছু ফাংশন আমাদের জন্য অলরেডি তৈরি করা আছে, যেটা আমরা হচ্ছে বিল্ট ইন ফাংশন বলি, এবং সেই বিল্ট ইন ফাংশনগুলো আমরা হচ্ছে অ্যাজ এ মেথড হিসেবে ইউজ করছি। যেরকম এই যে কনসোল লগ যেটা আমরা ইউজ করছি, হ্যাঁ, কনসোল লগের এই ফাংশনালিটিসটা কিন্তু আমরা লিখিনি, আমরা কিন্তু বলছি যে যখন আমরা কনসোল লগের মধ্যে কিছু একটা জিনিস পাস করি, সেটা আমাকে আউটপুট দেখায়। এখন এটা আসলে কি করে আউটপুট দেখাচ্ছে আপনার কিন্তু এটা নিয়ে জানারও প্রয়োজন পড়ছে না, আপনি জাস্ট কনসোল লগ করছেন, কনসোল লগ করানোর পর আপনি কনসোলে এই লেখাটা প্রিন্ট হচ্ছে। কিন্তু এইটার ফাংশন তো কেউ না কেউ লিখে দিয়েছে, তাই না, যে এইভাবে তুমি হচ্ছে কাজ করবে কনসোল লগটা, যখন কেউ তোমাকে বলবে যে কনসোল লগ, তখন তুমি এই ওয়েতে প্রিন্ট করবে। সো এটা নিয়ে আমার চিন্তা করতে হচ্ছে না। কিন্তু যখন আমি একটা নিজের কাজের জন্য একটা ফাংশন বানাচ্ছি, তখন আমাকে সেই ফাংশনটা নিয়ে চিন্তা করতে হচ্ছে যে আসলে এটার কোডটা আমি কিভাবে অর্গানাইজ করবো বা কোডটা আমি কিভাবে রাখবো। বুঝতে পারছি ভাই। ওকে, গ্রেট। সো যেটা বলছিলাম যে ফাংশনটা আসলে কেন লাগে, সো এরকম যদি হতো যে চায়ের দোকানের প্রতিদিন ধরলাম হচ্ছে 100 মানুষ চা খেতে আসে, তো 100 মানুষ যখন চা খেতে আসে, তখন তাকে যদি বলে হচ্ছে আমাকে তুমি চা বানিয়ে দাও, অ্যান্ড সে যদি চা বানানোর ওয়ে যদি না জানে, প্রতিবারই যখন কেউ বলে আমাকে চা বানিয়ে দাও, সে কি করে একটা ইউটিউবের ভিডিও প্লে করে, পুরো ভিডিওটা দেখে চা বানানোর, এবং তখন তাকে চা বানিয়ে দেয়। এটা করে কি হতো যে প্রসেসটা অনেক বেশি সময় লাগতো, বারবার করে প্রতিটা কোড বা বারবার করে পুরো মেথডটা আমার এক্সিকিউট করতে হচ্ছে একদম ইন্ডিভিজুয়াল। আচ্ছা ঠিক আছে, ঠিক এতটুকু চিনি নিব, এতটুকু চা পাতা দিব, দিয়ে বানাবো। তো তেমনি আমরা যখন কোডগুলো যখন প্রসিডিউরাল ওয়েতে করি, তখন কি হয়, আমার এই প্রতিটা কোডের জন্য আমার ইন্ডিভিজুয়াল করে সবকিছু এক্সিকিউট করতে হচ্ছে, এক্সিকিউট করে করে রান করে আউটপুট দেখাতে হচ্ছে। এতে করে কি হচ্ছে, আমার যেরকম হচ্ছে রান টাইমের হচ্ছে আমার মানে টাইম কমপ্লেক্সিটি যেমন বাড়ছে, প্রতিটা কোড এক্সিকিউট করার জন্য কিন্তু সময় লাগছে, ঠিক তেমনি মেমোরিতেও আমার এই জায়গাটা নিচ্ছে। ফাংশনে করলে যেটা হচ্ছে যে এইটা সেভ হচ্ছে, কারণ আমার এই ফাংশনটা কিন্তু মেমোরিতে সেভ করা আছে। আমি যদি এখন এই ফাংশনে যদি এখানে যদি হচ্ছে কল না করি, কমেন্ট করে দিই, এবং আমি হচ্ছে কোডের একদম প্রথম লাইনে গেলাম, যাওয়ার পর যদি আমাকে এখানেও যদি হচ্ছে কল করি হচ্ছে মেক মি কফি, এবং যদি হচ্ছে সেভ করে যদি হচ্ছে রান করি, তাহলে কি দেখবো, তখনও কিন্তু আমাকে সেম জিনিসটাই বলছে, অথচ আমার ফাংশনটা ছিল হচ্ছে 600 কত নাম্বার লাইনে, এবং আমি সেটাকে এক্সিকিউট করেছি একদম প্রথম দিকে। আমার প্রোগ্রাম যখন রান হয়, তখন কিন্তু ও কিন্তু এই স্টেজে সে জানে না যে এই নামে কোনো একটা ফাংশন আছে, কিন্তু তাও আমাকে আউটপুট দেখাচ্ছে, বিকজ অফ আমার ফাংশনের মধ্যে হোয়েস্টিং ফাংশনের মানে হোয়েস্টেডটা হচ্ছে হোয়েস্টেড হয়ে যাচ্ছে। এবং আমার এই ফাংশনটা যখন কোডটা যখন প্রথমে রান হয়, ও দেখে আসলে কোডের মধ্যে কোথায় কোথায় ফাংশন আছে, কোথায় কোথায় var দিয়ে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা আছে, সেই জিনিসগুলো মেমোরিতে কপি করে নিচ্ছে। সো যখন মেমোরিতে কপি হয়ে যায়,
তখন কিন্তু খুব ফাস্ট হচ্ছে রান হয় এক্সিকিউশন, কিন্তু আমি অলরেডি জানি আমি যখনই হচ্ছে মেক মি কপি ফাংশনটা কল করব আমি অলওয়েজ হচ্ছে এই আউটপুটটাই দেখবো। সো আমাকে বারবার কিন্তু কোড এক্সিকিউট করতে হচ্ছে না, আমি জাস্ট যখনই আমি বলছি এই ফাংশনটা আমি কল করছি সরাসরি হচ্ছে আউটপুট দেখিয়ে দিচ্ছি। এটাই আমার সব থেকে বড় সুবিধা যে আমার কোড রিইউজেবল করতে পারছি, আমি আমি একই কোড বারবার করে ইউজ করতে পারছি। তো এই জন্য ফাংশনটা আমাদের লাগে, এবং তারপর সামনে আমরা আরো আসছি, বাট এই পর্যন্ত কি একটু ক্লিয়ার যে ফাংশনটা আমরা কিভাবে লিখছি এবং ফাংশনটা আসলে আমাদের কোন প্রবলেমটাকে সলভ করছে? জি ভাইয়া। ওকে, গ্রেট। ওকে, ছোটন ভাই বলেছেন ফাংশন ইউজ করা যায়, বাট এসব কেস জন্য আমরা তো হচ্ছে সুইচ ইউজ করতে পারি। হ্যাঁ, সুইচ ইউজ করতে পারি, কিন্তু সুইচ কেসের হচ্ছে আমাদের হচ্ছে ইউজ কেসটা হচ্ছে ডিফারেন্ট। আমরা সুইচ কেস তখন ইউজ করি যখন আমরা একটা ডিসিশন নিতে চাচ্ছি, আমরা কিন্তু এখানে কোনো ডিসিশন নিচ্ছি না, আমরা কিন্তু একটা ফাংশনালিটি অ্যাড করছি। আমি ডিসিশন নিতাম যে হচ্ছে আমি হচ্ছে 1 প্রেস করলে আমাকে চা বানিয়ে দিবে, 2 প্রেস করলে আমাকে কফি দিবে, 3 প্রেস করলে আমাকে হচ্ছে মিল্ক ভিটা দুধ দিবে, তখন আমি হচ্ছে সুইচ কেস ইউজ করতে পারতাম। ওকে, সো এখন আসি যে এই যে আমরা এখানে প্রতিটা ফাংশনের মধ্যে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে ফেলছি। বলছি এখানে হচ্ছে যখনই মেক মি কফি বলবো তখনই 1 চামচ কফি নিব, 2 চামচ মানে মিল্ক নিব এবং 3 চামচ সুগার নিব। তো এমনও তো হতে পারে একজন হচ্ছে সুগার আসলে খায় না, তার আসলে মানে সে কোনো মিষ্টি জিনিস খাবে না, তার হচ্ছে চিনি ছাড়া চা, চিনি ছাড়া কফি এরকম লাগবে। সেই ক্ষেত্রে আমরা আসলে কি করতে পারি? সেক্ষেত্রে আমাদের অবশ্যই আমাদের ইউজারের প্রেফারেন্স নিতে হবে। সো আমি যদি কাউকে বলি যে চা বানিয়ে দেন চিনি ছাড়া দিয়েন, আমি কিন্তু বলে দিই যে চিনি আসলে লাগবে না আমার, বা বলি যে হচ্ছে 1 চামচ চিনি দেন বা 2 চামচ চিনি দেন, এটা কিন্তু ইউজার বলে দিচ্ছে। কিন্তু আমাকে যদি বলি যে আমাকে 1 চামচ দুধ বাড়িয়ে দিন, তখন কিন্তু সে একটু মানে একটু দিতে চায় না, যে ওই দেখা যায় যে 2 চামচ দুধ দিলে সে 2 চামচ ড্যানিশই দিবে, 3 চামচ দিবে না আপনাকে, যদি না আপনি খুব পরিচিত কাস্টমার হয়ে থাকেন। তো এই চিনিটা কিন্তু ভ্যারি করে ইউজার টু ইউজার, হয়তো একজন 3 চামচ চিনি খেতে পারে, একজন হয়তো চিনি খায় না, বা একজন 1 চামচ চিনি খায়। তো ফাংশনের ক্ষেত্রেও আমাদের যদি কোনো হচ্ছে জিনিস বা কোনো ভ্যারিয়েবল যদি এরকম চেঞ্জ হয় ইউজার টু ইউজার, তো সেই ক্ষেত্রে আমরা ফাংশনে অ্যাজ এ প্যারামিটার সেটাকে পাস করতে পারি। সো প্যারামিটার জিনিসটা কি? আমি যদি ফাংশনে প্যারামিটার সেট করি, তাহলে আমি যখন ফাংশনটা যখন কল করছি, কল করার সময় বাইরে থেকে সেটার ভ্যালু পাস করতে পারবো। সো আমি যখন বলে দিচ্ছি চায়ের দোকানের মামাকে যে আমাকে 2 চামচ চিনি দিও, এটা কি হচ্ছে? এটা কিন্তু আমি তাকে বলে দিচ্ছি তুমি আসলে ঠিক কতটুকু চিনি দিবে। তখন কিন্তু আমার ডিসিশনের উপরে সে কিন্তু বানাচ্ছে। আমি যদি না বলতাম কিছু, তাহলে কিন্তু সে কিন্তু তার মতো করে বানিয়ে দিত আমাকে চাটা। তো ঠিক তেমনই আমরা যদি এই আমাদের দুটো ফাংশনে প্যারামিটার যোগ করতে চাই, যে প্যারামিটারের হচ্ছে যে চিনির যে পরিমাণটা, সেই চিনিটা হচ্ছে আমি বলে দিব আমাকে যে আমি আসলে কি করে কয় চামচ চিনি অ্যাড করতে চাচ্ছি। তো যেটা আমি বলতে পারি, আমি এখানে হচ্ছে সুগার নামে একটা প্যারামিটার হচ্ছে অ্যাড করতে পারি। তো এবং এই সুগারের প্যারামিটারটাকে আমি যেটা করতে পারি যে এই সুগার প্যারামিটারে আমি আসলে হচ্ছে ভ্যালু পাস করে দেব, এবং আমি আসলে এখানে সুগারটা হচ্ছে এই জায়গায় রাখলাম না, সুগারটা আমি এখান থেকে সরিয়ে ফেলবো, এবং আমি সুগারটাকে অ্যাজ এ প্যারামিটার হিসাবে হচ্ছে এই জায়গায় পাস করব। তো আমি যদি ফাংশনে কোনো প্যারামিটার অ্যাড করি, পরবর্তীতে এই প্যারামিটারটা কিন্তু অ্যাজ এ ভ্যারিয়েবল হিসাবে কাজ করে, এবং পরবর্তীতে এই ফাংশনের মধ্যে আমি সেই প্যারামিটারটাকে নিয়ে কিন্তু কাজ করতে পারি। তো এখানে কিন্তু অলরেডি আমি কিন্তু সুগারকে নিয়ে কাজ করেছি, এবং সুগারটা আমি এখন ডিফাইন করে দিচ্ছি না, সুগারটা ডিপেন্ড করছে ইউজারের উপরে। এখন আমার শুরুর দিকের কোডটা আমি একটু কমেন্ট করে আসি। তো আমার ইউজার যদি এসে বলে যে আমাকে হচ্ছে এখন একটা চা দাও, যদি বলি হচ্ছে মেক মি টি, এবং তাহলে কিন্তু বলতে পারবো তোমাকে আসলে কয় চামচ চিনি দেবে। যদি বললাম হচ্ছে একজন ইউজার বললো তুমি আমাকে হচ্ছে 2 চামচ চিনি দিয়ে হচ্ছে চা দাও, তা আমি এখানে 2 হচ্ছে একটা ভ্যালু পাস করছি, এবং এই ভ্যালু পাস করার ওয়েটাকে বলে আমরা একটা ফাংশনে আর্গুমেন্ট পাস করছি। তো এই আর্গুমেন্ট প্যারামিটার নিয়ে হচ্ছে প্রায় হচ্ছে কনফিউশন লাগে, এবং অনেক সময় ইন্টারভিউতেও জিজ্ঞেস করলে আমরা হচ্ছে কনফিউজড হয়ে যাই যে আর্গুমেন্ট জিনিসটা কি এবং প্যারামিটার জিনিসটা কি। তো আমি যখন ফাংশন যখন ডিফাইন করছি, তখন ফাংশনে প্যারামিটার সেট করে দিচ্ছি তার আসলে কি কি প্যারামিটার আছে।
আর যখন আমি ফাংশনটাকে কল করছি, কল করার সময় আমি সেই ফাংশনে হচ্ছে আর্গুমেন্ট পাস করছি। তো আমি বলছি এটাকে হচ্ছে প্যারামিটার এবং এটাকে আমি বলছি হচ্ছে আর্গুমেন্ট। সো ফাংশনটা ইনভোক করার সময় আমি সেখানে হচ্ছে অ্যাজ এ ভ্যালু যে পাস করছি, ওই ভ্যালুটা হচ্ছে আর্গুমেন্ট পাস করছি। আর ফাংশনটা সেট করার সময় আমি প্যারামিটার সেট করে দিচ্ছি। এখন একজন ইউজার বলল তুমি আমাকে 2 চামচ হচ্ছে চিনি দিয়ে চা বানিয়ে দাও। আর একজন ইউজার বললো যে তুমি আমাকে আসলে 2 চামচ চিনি না, তুমি আমাকে হচ্ছে 1 চামচ চিনি দাও। আর একজন ইউজার বলতে পারে যে না তুমি আমাকে 1 চামচও না, আমি এগুলো একটু ক্লিয়ার করে দিই, যে তুমি আমাকে হচ্ছে 0 চামচ চিনি দাও, বা তোমাকে কোনো চিনি দিওই না, কোনো চিনি আমার প্রয়োজন নেই। তো বলে দিলাম হচ্ছে 0 চামচ চিনি। আর একজন ইউজার হচ্ছে খুবই চিনি খায়, এখন ও 4 চামচ চিনি নিল। তা আমার কিন্তু এখন ইউজার ভেদে কিন্তু চিনির পরিমাণ চেঞ্জ হচ্ছে, কে কতটুকু চিনি আমাকে পাস করছে বা কতটুকু চিনি দিয়ে চা বানাতে বলছে। আমি যদি এখন সেভ করি, এটাকে সেভ করার পর যদি রান করি, রান করার পর দেখেন এখন কি হচ্ছে এখানে। তো বলছে 4 জনের জন্য কিন্তু চায়ের রেসিপি কিন্তু হচ্ছে ডিফারেন্ট হয়ে গেছে। ডিফারেন্ট হয়েছে কি করে, 4 জনের জন্য আমি হচ্ছে 4 চিনির পরিমাণটা যে ঠিক কতটুকু চিনি নিচ্ছি সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি এখানে হচ্ছে 2 চামচ চিনি নিচ্ছি, এখানে হচ্ছে 1 চামচ চিনি, এখানে আবার 0 চামচ চিনি। এটা কোত্থেকে আসছে, এটা কিন্তু এখান থেকে আসছে। এবং তারপরে কিন্তু আমি 4 চামচ চিনি নিচ্ছি। সো পুরো জিনিসটাই কিন্তু আমার কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এবং আমি আসলে ঠিক কতটুকু চিনি নিয়েছি, ঠিক কতটুকু চিনি আসলে এখানে পাস করছি, ওই অনুযায়ী কিন্তু আমাকে আউটপুটটা দেখাচ্ছে। এইখানেই হচ্ছে ফাংশনের মজাটা। আমি যে বললাম যে কোড রিইউজেবল করতে পারছি আমরা। আমরা দেখেন এই জায়গাটা এখন জাস্ট চিনির পরিমাণটা বলে দিচ্ছি, কিন্তু বাকি সবকিছু কিন্তু সেম আছে। এই কোডটা যদি আমি এখন 4 জন ইউজারের জন্য করতে চাইতাম, তাহলে কিন্তু আমার 4 বার কিন্তু এই সেম কোডটা লেখা লাগতো। এখন কিন্তু কিছুই করতে হচ্ছে না, আমি আমার এই সেম কোডের মধ্যে আমি জাস্ট চিনির পরিমাণটা চেঞ্জ করে দিচ্ছি, এবং আমার ফাংশনটা কিন্তু আউটপুট দেওয়ার সময় কতটুকু চিনি নিচ্ছে এটা কিন্তু সেই প্যারামিটার থেকে হচ্ছে নিচ্ছে। এখানে আমার ফাংশনের মজা যে আমি ফাংশনকে হচ্ছে ইউজার টু ইউজার চেঞ্জ করতে পারি। ঠিক তেমনি যদি রকমারিতে আমি আসি, রকমারিতে আসার পর আমি যখন হচ্ছে অ্যাড টু কার্টে প্রেস করবো এটা, তো আমি আসলে এই বইটাকে হচ্ছে অ্যাড করছি। সো এই বইটা আসলে কি করছে, আর্গুমেন্ট হিসাবে এই বইয়ের ভ্যালুটা কিন্তু পাস হচ্ছে, এবং আমার কার্টে কিন্তু এই বইটা অ্যাড হচ্ছে। আপনি এই বইটা কার্টে অ্যাড নাও করতে পারেন। আপনি ধরুন এই বইটা হচ্ছে কার্টে অ্যাড করলেন, তখন আপনি কি করছেন, আর্গুমেন্ট হিসেবে কিন্তু এই বইয়ের আইডিটা পাস করছেন, আপনার কার্টে তখন ওই বইটা অ্যাড হবে। সো আমি ডিফারেন্ট ডিফারেন্ট বই কার্টে অ্যাড করছি, আমার ইউজার এসে ডিফারেন্ট ডিফারেন্ট বই আমার কার্টে অ্যাড করছে, কিন্তু আমার অ্যাড করার ফাংশনটা কিন্তু সেম। যে যখনই কেউ আমি অ্যাড টু কার্টে ক্লিক করছি, আমার কার্টের মধ্যে কি হচ্ছে, বইটা। একটু কনফিউশন লাগতেছে, তো আরেকবার শুধু বলে দিলেই হবে। ওকে ওকে ঠিক আছে। দুই ডিফাইন করতে না। সো আমরা আর্গুমেন্টটা আসলে কি করছি, আমরা যে প্যারামিটার সেট করেছি সে প্যারামিটারের ভ্যালুটা আসলে পাস করছি আর্গুমেন্টে। যে আমি আসলে কয় চামচ চিনি নিব এটা তো আমি জানি না। এখন আমি বলেছি আমার হচ্ছে এই ফাংশনে একটা প্যারামিটার আছে যেটা আসলে সুগারের পরিমাণ হচ্ছে ডিফাইন করছে। তো এই আসলে এই পরিমাণটা আমাকে বলতে হবে আর্গুমেন্টের মধ্যে, যে আমি আসলে ঠিক কয় চামচ চিনি নিচ্ছি। এখন আমার হচ্ছে এখানে প্যারামিটার আছে হচ্ছে একটা। আমি যদি এখন এখানে আরো আর্গুমেন্ট পাস করতাম, লাইক কমা দিয়ে যদি আমি হচ্ছে 5 করি, এরপর হচ্ছে 3 4 দিচ্ছি এবং হচ্ছে 6 দিচ্ছি, তাহলে আসলে কি হতো দেখেন। আমি যদি রান করতাম এটা, রান করার পর কিন্তু ও কিন্তু 2 চামচ চিনি নিচ্ছে। এরপর যে আমি আসলে এই 5 4 6 পাস করেছি, এটা আসলে কোনো লাভ হচ্ছে না। লাভ হচ্ছে না কারণ আমার এই ফাংশনের মধ্যে একটা মাত্র প্যারামিটার আছে। সো আমি যদি এখানে এখন 4টা ভ্যালু যদি পাস করি বা 4টা আর্গুমেন্ট যদি পাস করি, আমার এই ফাংশনটা কিন্তু প্রথম যে ভ্যালুটা ছিল সেটাকে কিন্তু নিচ্ছে, সে কিন্তু বাকিগুলোকে ইগনোর করে যাচ্ছে বা নিচ্ছে না। তো এটা তো হচ্ছে সেম কাহিনী। আর্গুমেন্টটা হচ্ছে মেইনলি আর কিছুই না, যে আমরা যখন ফাংশনটা কল করছি, কল করার পরে এটার যে প্যারামিটারটা আছে ওই প্যারামিটারের ভ্যালুটা যে পাস করে দিচ্ছি ওটাকে আমরা বলছি হচ্ছে আর্গুমেন্ট। আচ্ছা ভাইয়া, অর্থাৎ আমি যে একটা ফাংশনের মধ্যে যে কয়েকটা প্যারামিটার দিচ্ছি, এখন সুগারটাকে একটা প্যারামিটার হিসেবে আর্গুমেন্টে রাখছি। এখন সুগারের যে ভ্যালুটাই আমি চেঞ্জ করব, ওই ফাংশনের মধ্যে শুধু সুগারের ভ্যালুটা চেঞ্জ হবে। অর্থাৎ এখানে সুগারের 4 দিলে ওখানে 4 হবে, এখানে 3 দিলে ওখানে 3 হবে, এভাবে চেঞ্জ হ্যাঁ, হয়ে যাবে। এটা হচ্ছে এই যে যেটা হচ্ছে রকমারির যে এক্সাম্পলটা দিয়েছিলাম, যে আমার এখানে অ্যাড টু কার্টার হচ্ছে ফাংশন আছে,
আমি হচ্ছে যেটা হচ্ছে কার্টে অ্যাড করছি, আমি হচ্ছে সেই বইয়ের আইডিটা পাস করছি, এন্ড আইডি পাস করার পর কি হচ্ছে আমার কার্টে হচ্ছে শুধুমাত্র ওই বইটাই হচ্ছে অ্যাড হচ্ছে, ঠিক আছে? আর কোনো বই কিন্তু অ্যাড হচ্ছে না আমার। তো আমার যত ইউজারই আমার সাইট ইউজ করুক না কেন, ওই ইউজার হচ্ছে যে বইটা হচ্ছে অ্যাড করছে সেই ইউজারের জন্য কিন্তু ওই বইটাই কিন্তু কার্টে অ্যাড হচ্ছে, কিন্তু কার্টে অ্যাড করার ফাংশনালিটিটা কিন্তু সেম, ওটা কিন্তু চেঞ্জ হচ্ছে না আমার। সো এখানেও আসলে ওটাই বুঝতে চাচ্ছিলাম যে আমরা আসলে চা বানানোর জন্য বাকি যা কিছু আছে সবকিছু হচ্ছে আমার হচ্ছে আমি কি করে রাখছি এই ফাংশনের মধ্যেই লিমিট করে রাখছি, বা আমি চাইলে এখানে হচ্ছে কনস্ট দিতে পারি যেটা হচ্ছে আসলে কনস্ট্যান্ট, যে আমি ঠিক হচ্ছে এত চামচই চিনি মানে চা নিব এবং আমি ঠিক এত চামচই হচ্ছে দুধ নিব। জাস্ট আমার এই সুগারের ভ্যালুটাই হচ্ছে চেঞ্জ হচ্ছে, আমার হচ্ছে আমার ইউজার যতটুকু হচ্ছে চিনি খায় সে কিন্তু ওই অনুযায়ী কিন্তু ভ্যালু পাস করতে পারছে। এন্ড এভাবে করে আমি যেটা করতে পারছি আমি আমার এই মেক মি টি ফাংশনটাকে বারবার করে ইউজ করতে পারছি। ভাইয়া আমি যদি আর্গুমেন্ট না দেই তাহলে কি ফাংশনটা কল হবে? হ্যাঁ, এটাতেই আমি এখন আসছিলাম, ভালো কোশ্চেন করেছে। তো হোয়াট ইফ আমি হচ্ছে এই মেক মি টিতে আমি জাস্ট এভাবে এটাকে কল করছি, তাহলে কি হতে পারে? আপনাদের কাছে কি মনে হয় যে এই জিনিসটার ক্ষেত্রে আমাকে হচ্ছে কি দেখাবে বা কি দেখাতে পারে? নাল, ওকে। আর বাকি সবার? সুগার নাল। ওকে। সো এটাকে হচ্ছে বাকিগুলো হচ্ছে কমেন্ট করি, কমেন্ট করার পরে সেভ করি, সেভ করে হচ্ছে রান করি। কি দেখাচ্ছে এখানে? আনডিফাইন্ড দেখাচ্ছে। আনডিফাইন্ড। কেন আনডিফাইন্ড দেখাচ্ছে? ওর তো কোনো ভ্যালু পুট করা হয়নি। হ্যাঁ, এখানে কি হচ্ছে যে আমি যে এখানে যে সুগারটা হচ্ছে ইউজ করছি অ্যাজ এ প্যারামিটার, আমি কিন্তু ওর কোনো ভ্যালু কিন্তু আমি এখানে দেইনি। সো যেহেতু আমি হচ্ছে ওর কোনো ভ্যালু দেইনি, তার কারণে এখানে যে কিন্তু সুগারের কোনো ভ্যালু নেই, যার কারণে আমাকে দেখাচ্ছে হচ্ছে আনডিফাইন্ড। নাল আসলে কখন হয়? নাল হচ্ছে যখন হচ্ছে সেট করে দিচ্ছি ভ্যালুটা। সো নাল কিন্তু আমাকে কোড থেকে হচ্ছে দেখাবে না কম্পাইলার, নাল কিন্তু হচ্ছে আমি যখন হচ্ছে সেভ করে দিচ্ছি তখনই কিন্তু সে দেখাচ্ছে, ঠিক আছে? এই জন্য নাল ইটসেলফ একটা ভ্যালু, তাই না এক্স্যাক্টলি, ভাইয়া? সো এই জন্য আমাকে এখানে আনডিফাইন্ড দেখায়। তো এই এই সিনারিওতে আমরা কি করব? এনি আইডিয়া? এটা সলভ করার জন্য কি করতে পারি আমরা? এখানে মানে ভ্যালুটা যদি জিরোর থেকে কম হয় আমরা জিরো পাস করে দিতে পারি, মানে ওয়ানের থেকে কম হয় কন্ডিশন অ্যাড করে। হ্যাঁ, একটা তোকে মানে সুগার একটাকে কল করতে হবে আর কি, করলে তখন হচ্ছে এটার ইয়েটা আনডিফাইন্ডটা উঠে যেতে পারে। ওকে, সো এটার জন্য যেটা করতে পারি আমরা, যে আমরা এই যে এখানে যে প্যারামিটারটা হচ্ছে দিয়েছি, আমরা এই প্যারামিটারের একটা ডিফল্ট ভ্যালু হচ্ছে সেট করে ফেলতে পারি, যেটা ডিফল্ট ভ্যালু হচ্ছে 0 বা এটা ডিফল্ট ভ্যালু হচ্ছে 2। যে আমি সবসময় হচ্ছে যদি কেউ আমাকে চা বানাতে বলে, আমি বাই ডিফল্ট আমি হচ্ছে 2 চামচ হচ্ছে এখানে চিনি দিব। কিন্তু কেউ যদি আমাকে বলে দেয় এখানে ডিফাইন করে দেয় আলাদা করে, তাহলে আমি সেটা করছি যে ওই ইউজার যতটুকু দিতে বলছে আমাকে চিনি আমি ঠিক ততটুকুই হচ্ছে দিব। এখন যদি আমি সেভ করি এখানে, আমি কিন্তু একটা ডিফল্ট ভ্যালু কিন্তু দিয়ে দিয়েছি এখানে। আমি যদি এখন রান করি এটা, দেখেন এখন কিন্তু বলছে যে টি ইনক্লুডস 1 স্পুন টি, 2 স্পুন সুগার অ্যান্ড 2 স্পুন মিল্ক। সো এটা আসলে কিভাবে হচ্ছে? এটা হচ্ছে আমি ডিফল্ট ভ্যালু সেট করে দিয়েছি। এখন যদি আমি বলি যদি যে না আমার হচ্ছে 1 চামচ চিনি লাগবে, তাহলে কি হতো? যখন আমি আর্গুমেন্ট পাস করছি তখন কিন্তু এই আর্গুমেন্টের হচ্ছে ভ্যালুটা হচ্ছে এখানে হচ্ছে এটাকে রিপ্লেস করে দিত, তখন কিন্তু আর ডিফল্ট ভ্যালুটা কিন্তু কাজ করবে না।
তখন আমি যে ভ্যালুটা পাস করছি এখানে সেটা হচ্ছে রিপ্লেস করে দিবে ডিফল্ট ভ্যালুকে। যদি আমি এখন রান করি আমার কোডটা, তাহলে দেখবো কি হচ্ছে এখানে। ফার্স্টে আমাকে বলছিল হচ্ছে বাই ডিফল্ট 2 চামচ হচ্ছে আমি সুগার অ্যাড করতে চাচ্ছি, যেহেতু আমি কোনো আর্গুমেন্ট পাস করিনি। এবং আমি যখন কল করলাম ফাংশন, যখন আর্গুমেন্ট পাস করে দিচ্ছি, তখন সে কি করছে, তখন কিন্তু চিনি কিন্তু হচ্ছে 1 চামচই দিচ্ছে, চিনি কিন্তু সে আর 2 চামচ ইউজ করছে না। সো এটার ক্ষেত্রে আমরা এই প্রবলেমটা সলভ করতে পারি। আমরা হচ্ছে প্যারামিটারটার মধ্যে একটা ডিফল্ট ভ্যালু সেট করে দিলাম, সেট করে দিয়ে আমরা হচ্ছে এটা নিয়ে কাজ করতে পারছি। ভাইয়া তাহলে প্যারামিটারটা কি var হিসাবে কাজ করে না লেট হিসাবে কাজ করে না এখানে তো প্যারামিটারটা লাগছে এখানে var হিসাবে। যেভাবে কাজ করছে এটা হচ্ছে কি যে ফাংশনের প্যারামিটার আসলে কিভাবে কাজ করে, যে আমি যখন একটা ফাংশনে হচ্ছে কোনো প্যারামিটার সেট করে দিই, এই প্যারামিটারটা কিন্তু আমার হচ্ছে ফাংশনের স্কোপের ভিতরেই হচ্ছে লিমিট হয়ে আছে, এটা কিন্তু ফাংশনের হচ্ছে বাইরে হচ্ছে আসে না। সো আমরা কি জানি কোনটা হচ্ছে স্কোপ মেনটেন করে। অবশ্যই আমরা যখন লেট দিয়ে কোনো হচ্ছে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি তখন কিন্তু সেটা কিন্তু স্কোপ মেনটেন করছে, এবং আমাদের ফাংশনের প্যারামিটারটাও কিন্তু সেম কাজই করে, যে আমরা সেটা এই ফাংশনের মধ্যেই ভ্যালুটা হচ্ছে লিমিটেড। আমি যদি এখন বাইরে থেকে যদি এখন বলি যে হচ্ছে কনসোল লগ, এবং আমি যদি বলি যে সুগারের ভ্যালুটা আমি হচ্ছে দেখতে চাচ্ছি আসলে সুগারের ভ্যালুটা কত, ধরলাম হচ্ছে সুগার যেহেতু হচ্ছে এই ফাংশনেরই হচ্ছে একটা হচ্ছে লাইক ভ্যারিয়েবল, আমি চাইলে বলতে পারি এরকম করে যে আমি হচ্ছে জাস্ট মানে মেকমিটি এর মধ্যে যদি দেখতে চাই যে হচ্ছে এখানে আসলে ঠিক কত ভাবে, বা যদি আমি শুধুমাত্র এটা সুগারে যদি দেই, দেওয়ার পর দেখি আসলে কি হয়। সুগার দিলে আমাকে এখানে আসলে কি আউটপুট দেখাবে, আউটপুট দেখাবে কিন্তু যে আমার আসলে এই সুগার বলে কিছু হচ্ছে এক্সিস্ট করে না, যে সুগার ইজ নট ডিফাইন্ড। সো সুগার বলে কোনো কিছু এক্সিস্টেন্স হচ্ছে নেই আমার এখানে, কারণ এই সুগারটা কিন্তু আমার ফাংশনাল স্কোপের মধ্যে আছে। আমরা যখন স্কোপগুলো জিনিসটা শিখবো যে স্কোপ আসলে কি, স্কোপ কিভাবে কাজ করে, তখন আমরা আরো ভালো মতো বুঝতে পারবো। বাট এখন এই প্যারামিটারটা শুধুমাত্র এই ফাংশনের মধ্যেই হচ্ছে লিমিটেড, এই ফাংশনের ভিতরে এটা অ্যাক্টিভ। তো এভাবে করে কাজ করছে পুরো ব্যাপারটা। আমরা হচ্ছে এটুকু যদি ক্লিয়ার থাকে তাহলে আরেকটু অ্যাডভান্সে যাই। এই পর্যন্ত কি সবার ক্লিয়ার? জি ভাইয়া, কিন্তু জাভাস্ক্রিপ্ট আসলে একটু কনফিউজিং ল্যাঙ্গুয়েজ ভাইয়া। ঠিক হয়ে যাবে এটা, আপনারা যখন হচ্ছে নিজেরা যখন প্রবলেম সলভ করবেন তখন এটা ঠিক হয়ে যাবে। প্রবলেম হচ্ছে আমি আজকে বেশ কিছু প্রবলেম দিয়ে দিব 10টার মতো, আজকে বা কালকের মধ্যে দিয়ে দিব, আপনারা ওইগুলো সলভ করবেন। না আমার আসলে ভাই কনফিউশন লাগছে তো, কারণ আমি হলাম দুই একটা ল্যাঙ্গুয়েজ মোটামুটি পারতাম, তো ওই ল্যাঙ্গুয়েজ গুলোতে এইভাবে হতো না, এই জন্য কনফিউশন লাগছে আচ্ছা আমার। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে কি আপনি যখন জাভাস্ক্রিপ্ট শিখতে যাবেন আপনার হচ্ছে আগের ল্যাঙ্গুয়েজের প্রিফারেন্সটা বাদ দিতে হবে। কারণ একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইজ লাইক কি যে আপনার যদি মনে করেন যে আপনার এখন ব্রেনের মধ্যে অলরেডি 2-3টা ল্যাঙ্গুয়েজে প্রিফারেন্স সেট করা আছে, তো সেটা কিন্তু অলরেডি কিন্তু ফুল হয়ে আছে। জাভাস্ক্রিপ্ট যখন আপনি শিখতে যাবেন তখন আপনি ওই ল্যাঙ্গুয়েজে ওয়েতে চিন্তা করবেন, আপনি কিন্তু জাভাস্ক্রিপ্ট ওয়েতে থিঙ্ক করবেন না। আপনি তখন চিন্তা করবেন আচ্ছা পাইথনে কাজ করতে এরকম করে, মনে হয় জাভাস্ক্রিপ্টে এরকম করেই কাজ করবে, বা সি প্লাস প্লাসে কাজ করতে ওরকম করে, মেবি জাভাস্ক্রিপ্টে সেম ওয়েতে কাজ করে। কিন্তু ওইভাবে চিন্তা করলে তখন সমস্যায় পড়ে যেতে হয়, কজ জাভাস্ক্রিপ্ট ডিফারেন্ট ওয়েতে কাজ করে। ওকে, তো আমরা যদি এখন এখানে আসি, আমরা যেটা করছি যে প্রতিটা ফাংশনে আমরা হচ্ছে কনসোল লক করে এখানে বলে দিচ্ছি যে কনসোল লক করে আমি এটার আউটপুটটা হচ্ছে প্রিন্ট করে দিচ্ছি, কিন্তু ফাংশন থেকে কিন্তু আমি কোনো রিটার্ন করছি না। আমার এই ফাংশনটা কিন্তু কিছুই রিটার্ন করছে না। আমি যখন এই ফাংশনটা যখন হচ্ছে রান করি, এই ফাংশনটা কিন্তু জাস্ট কনসোল লক করে একটা আউটপুট আমাকে এখানে প্রিন্ট করছে। এখন রিটার্ন জিনিসটা আসলে কি, আমি যদি এই দুটো জিনিস হচ্ছে কমেন্ট করে ফেলি, এবং আমি এখানে এসে বলছি হচ্ছে মেক মি হচ্ছে টি, এই ফাংশনটা আমি রান করলাম। এখানে রান করার পর যদি সেভ করি, সেভ করার পর যদি এখানে আসি, আমি দেখবো সে হচ্ছে কনসোল লক করেছে, কনসোল লক করে এখানে বলে দিচ্ছে সবকিছু, এবং তারপর হচ্ছে আনডিফাইন্ড প্রিন্ট করছে। এই আনডিফাইন্ডটা আসলে সে কেন প্রিন্ট করছে, আনডিফাইন্ডটা প্রিন্ট করছে বিকজ অফ আমার এই মেক মি টি আছে, আমি মেক মি কফিটা হচ্ছে কমেন্ট করে দিই, এটা আপাতত লাগবে না। আমার এই মেক মি টি ফাংশনের মধ্যে কিন্তু কোনো রিটার্ন স্টেটমেন্ট নেই, যে ও আসলে কিছু রিটার্ন করছে না। আমি জাস্ট এই ফাংশনটাকে কি করছি, সুগার হচ্ছে পাস করছি অ্যাজ এ প্যারামিটার,
এবং তারপর কি করছি, টি এবং মিল্কের ভ্যালু আমি সেট করে দিয়েছি এন্ড এখানে কনসোল লক করে ফেলছি। সো যখন আমি এখান থেকে কনসোল লক করতে যাচ্ছি তখন আসলে এখানে কি কাজ করছে, মেক মি টি হচ্ছে ফাংশনটা কল করছে, ফাংশনটা এক্সিকিউট হচ্ছে, ও এক্সিকিউট হয়ে কিন্তু আমি এখান থেকে যে কনসোল লক করছি সেটা কিন্তু প্রিন্ট করে দিচ্ছি এই জায়গাতে। এখন এই ফাংশনটা রান করার পরে সেটা প্রিন্ট করলো, বাট আমার এই কনসোল লকটা তাহলে কি প্রিন্ট করবে, এই কনসোল লকটা তো আসলে ওটাই প্রিন্ট করবে যে ভ্যালু আমার এই ফাংশন থেকে রিটার্ন হয়ে আসছে, কিন্তু এই ফাংশনটা আসলে কিছুই রিটার্ন করছে না যেহেতু এখানে কোনো রিটার্ন স্টেটমেন্ট নেই। সো আমার এখানে তখন আনডিফাইন্ড প্রিন্ট করে। যদি আমি এখানে একটা কিছু রিটার্ন করতাম, যে রিটার্ন কি রিটার্ন করব, যে সুগারের যে ভ্যালুটা, সুগারের ভ্যালুটা আমি রিটার্ন করতে চাচ্ছি। যদি সেভ করি, এখন সেভ করার পর যদি কোডটা আবার রান করি তাহলে দেখবো আমাকে এখানে কি করছে, আমাকে বলছে যে আমার এই চায়ের মধ্যে আসলে কি কি থাকবে, এন্ড তারপর আমার এখানে এই কনসোল লকটা আসলে কি প্রিন্ট করছে, আমার এই মেকমিটি ফাংশনটা যে ভ্যালুটা রিটার্ন করছিল সুগারের ভ্যালু, এটা কিন্তু সেইখানে এখন প্রিন্ট করে ফেলছে। সো এই রিটার্ন স্টেটমেন্টটা হচ্ছে দরকার ফাংশনের মধ্যে যদি আমি কোনো এই ফাংশনটা দিয়ে কিছু রিটার্ন করতে চাই। জাস্ট লাইক দিস আমরা যখন হচ্ছে মেথডগুলো ইউজ করতাম, টু আপার কেস টু লোয়ার কেস, তো ওরা আসলে কি করতো, ওরা কিন্তু আমাকে কিছু একটা জিনিস হচ্ছে রিটার্ন করতো, যে রিটার্ন ভ্যালুটা আমি হচ্ছে কনসোল লগে দেখতে পারতাম, ঠিক আছে। তো এই যে হচ্ছে ওরা রিটার্ন করতো এটা কিন্তু দেখতে পারছিলাম আমি এখানে, এবং এখানে আমরা এখন সেম কাজটাই করছি। তো আচ্ছা, রিটার্ন স্টেটমেন্টটা কি হচ্ছে ক্লিয়ার, মানে বোঝা গেছে যে আসলে রিটার্ন স্টেটমেন্ট আসলে কি কাজ করছে? সংক্ষেপে আরেকবার একটু বলবেন ভাইয়া? ওকে, শিওর। আমরা একটা ফাংশন থেকে যদি কোনো ভ্যালু হচ্ছে ফাংশনের মানে ফাংশন থেকে হচ্ছে দেখাতে চাচ্ছি, বা সেই ফাংশন থেকে সেই ভ্যালুটা হচ্ছে বাইরে নিয়ে আসতে চাচ্ছি, তখন আমরা কি করি, তখন আমরা সেই ফাংশনে হচ্ছে রিটার্ন স্টেটমেন্ট ইউজ করি। রিটার্ন স্টেটমেন্টটা মানে হচ্ছে আমি আমার এই ফাংশন থেকে যখন রান করছে, রান করার পরে আমি কিছু একটা জিনিস রিটার্ন করতে চাচ্ছি এই ফাংশনটা থেকে। সো রিটার্ন করলে পরবর্তীতে কিন্তু আমি এখন এটার ভ্যালু নিয়ে কাজ করতে পারি, তার আগে কিন্তু পারতাম না। জাস্ট লাইক দিস, আমার যখন হচ্ছে বাইরে থেকে আমি হচ্ছে সুগারের হচ্ছে ভ্যালু অ্যাক্সেস করতে চাচ্ছিলাম তখন কিন্তু আমি পাচ্ছিলাম না, কারণ এই ফাংশনটা কিন্তু কিছু রিটার্ন করছে না। কিন্তু এখন যেহেতু রিটার্ন করছে সুগারের ভ্যালুটা, সো আমি কিন্তু এখন এই ফাংশনটা কল করে সুগারের ভ্যালু হচ্ছে বাইরে নিয়ে আসতে পারছি। এইভাবে করে আমি হচ্ছে পুরো জিনিসটা নিয়ে কাজ করতে পারি। তো রিটার্নটা আসলে কেন লাগে আমি এটাও হচ্ছে কমেন্ট করে ফেলি। ধরলাম আমি একটা ফাংশন লিখছি, যে ফাংশনের কাজ হচ্ছে এই ফাংশন দুই সংখ্যা যোগ করবে। আমি যদি হচ্ছে একটা ফাংশন লিখি যে হচ্ছে সাম অফ টু, এই ফাংশনটা কি করবে, দুইটা সংখ্যা যোগ করবে এবং সেই যোগফলটা আমাকে রিটার্ন করবে। সো দুইটা সংখ্যা নিতে পারে আমি হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 2। সো এই ফাংশনে আমি দুইটা প্যারামিটার রাখলাম, যে আমার ইউজার যখন এই ফাংশনটা কল করবে ইউজার সংখ্যা দুটা বলে দিবে যে আমি আসলে কোনটা কোনটা যোগ করতে চাচ্ছি, এবং বললাম যে যেহেতু আমি যোগফলটা হচ্ছে সেভ করে রাখবো, সো আমার একটা রিটার্ন স্টেটমেন্ট থাকবে। রিটার্ন স্টেটমেন্ট আসলে কি করবে, নাম্বার 1 আর নাম্বার 2 এর যোগফলটা আমাকে রিটার্ন করছে এই ফাংশন থেকে। সো এখন কি হচ্ছে, আমি যদি এখন ধরেন হচ্ছে সাম অফ টু হচ্ছে ফাংশনটা কল করি এবং এখানে 10 আর 20 হচ্ছে ভ্যালু পাস করে দিলাম। পাস করার পর আমার এই কোডটা আউটপুট হিসেবে কি দেখাবে, আমি যদি কোডটা রান করি তাহলে কোডটা আসলে কি দেখাবে আউটপুট হিসেবে, আপনাদের কাছে কি মনে হয়? এই শুধুমাত্র এই কোডটা আউটপুট কি দেখাবে? 30 দেখাবে ভাইয়া। ওকে, 30 দেখাবে। আর কার কি মনে হচ্ছে? যোগফল দেখাবে। ওকে, আর আর কারো কিছু? 30 দেখাবে। আচ্ছা, আমি এটা সেভ করি, সেভ করে হচ্ছে রান করি। আমার কিন্তু কোনো আউটপুট নেই। কেন কোনো আউটপুট নেই, কেউ কি বলতে পারবেন যে কেন কোনো আউটপুট নেই আমার এখানে? ভাই এখানে বুঝে রিটার্ন স্টেটমেন্টটা দেওয়া হয় না কনসোল লগে। এক্স্যাক্টলি, আমি কিন্তু কোথাও কনসোল লক করিনি। আমি যদি কনসোল লক করতাম তাহলে কিন্তু আমার কনসোলে কিছু একটা জিনিস প্রিন্ট হতো। আমি এই ফাংশনটা কল করেছি,
ফাংশন কল করার পরে হচ্ছে ভ্যালু পাস করেছি, ভ্যালু পাস করে এই ফাংশন থেকে আবার রিটার্নও করেছি সেটা। কিন্তু এই যে এত সব কিছু যে করলাম সেটা কিন্তু কোথাও কিন্তু এটা প্রিন্ট করিনি। সো যদি আমি এখন কনসোল লক করতাম এই জায়গাটায়, তো সেভ করি, সেভ করার পর যদি এখন রান করি, তো দেখেন এখন কিন্তু 30 দেখাচ্ছে, কারণ আমার যে ফাংশনটা আউটপুটটা দিচ্ছিল, আউটপুটটা ছিল হচ্ছে 30, কিন্তু সেটাকে রিটার্ন করছে, সে কিন্তু কনসোল লক করছে না। ঠিক আছে, সেখানে কি করছে দেখো, যে রিটার্ন করছে ভ্যালুটা, এই রিটার্ন ভ্যালুটা পরবর্তীতে আমি কনসোল লক করছি, কনসোল লক করে দিতে চাচ্ছি। এখন যদি আমি কনসোল লক না করতাম, আমি চাচ্ছি এটা আমি কোনো ভ্যারিয়েবলে সেভ করে রাখতে চাচ্ছি। ধরলাম হচ্ছে এখানে একটা ভ্যারিয়েবল আছে, কনস্ট হচ্ছে বলতে পারি হচ্ছে sum1, sum1 দিয়ে আমি রেজাল্টটা হচ্ছে এখানে রাখছি, এবং এরকম আরো 3টা বা 4টা হচ্ছে ভ্যালু রাখতে চাচ্ছি, যেখানে আমি রেজাল্ট রাখবো এখানে। এটা বাদ দিয়ে দিই, ধরলাম এটা হচ্ছে sum2 এবং এটা হচ্ছে sum3। তো sum2 তে আমি পাস করলাম হয়তো হচ্ছে সামথিং 56, আর হচ্ছে এখানে ধরলাম কিছু একটা জিনিস পাস করলাম, এখানে হয়তো পাস করলাম আমি হচ্ছে 54, এবং এখন হচ্ছে এখানে 547। যদি আমি সেভ করি, এখন সেভ করার পর কি হচ্ছে, আমার 3টা হচ্ছে সাম ভ্যারিয়েবলে 3 ধরনের হচ্ছে আউটপুট আছে। ফার্স্ট আউটপুটে কি হচ্ছে 10 আর 20 এর যোগফল এখানে হচ্ছে সেভ হয়ে আছে, সেকেন্ড আউটপুটে 56 আর 45 এর যোগফল আছে, এবং থার্ড আউটপুটে কি আছে 54 আর 547 এর হচ্ছে যোগফল আছে। আমি যদি এখন এই সব যোগফলগুলো একসাথে দেখতে চাই যে আসলে কি হচ্ছে, তখন কিন্তু যদি হচ্ছে বলি যে সব যোগ করে না, জাস্ট হচ্ছে কমা দিয়ে দিয়ে হচ্ছে চেক করে দেখি, এবং যদি সেভ করি, সেভ করার পর যদি রান করি এখন কোডটা, তাহলে আমি কিন্তু 3টা আউটপুট পেয়ে যাচ্ছি। এবং এই 3টা আউটপুট যে পাচ্ছি, প্রতিবারই কিন্তু আমি সাম অফ 2 ফাংশনটা ইউজ করছি, কিন্তু আমার আউটপুট ভ্যালু চেঞ্জ হচ্ছে, বিকজ প্রতিবারই আমি সাম অফ 2 তে ডিফারেন্ট ডিফারেন্ট হচ্ছে ভ্যালু পাস করে রাখছিলাম, এবং যেহেতু আমি রিটার্ন করছিলাম, রিটার্ন করার কারণে আমার এই ফাংশন থেকে একটা ভ্যালু চলে আসছে, মানে ফেরত দিচ্ছিল আমাকে। ইটস লাইক আপনি হচ্ছে চা চাইলেন এবং চাওয়ালা আপনাকে চা বানিয়ে চাটা দিল আপনার হাতে। যদি আপনি কনসোল লক করতেন তাহলে তো চা হচ্ছে আপনাকে না দিয়ে সে হচ্ছে চা বানিয়ে হচ্ছে মানে আপনাকে দেখাতো যে আমি চা বানিয়েছি, বা চাটা আপনাকে দিত না। এটাই হচ্ছে ব্যাপার, যে আপনি আসলে কোনো চা পেতেন না, আপনার কাছে হচ্ছে আনডিফাইন্ড থাকতো, কিন্তু আপনি জানেন হচ্ছে চাটা হচ্ছে রেডি করা হয়েছে। এটা হচ্ছে পুরো জিনিসটা, যে কনসোল লক আর রিটার্নের মধ্যে। ওকে, সো এখন এটা যদি বুঝতে পারেন, তাহলে আমাকে একটা জিনিস বলেন, যে আমি যদি এখন সামহাও হচ্ছে সাম অফ 2 এর মধ্যে আমি যদি এখন 3টা ভ্যালু যদি পাস করে দেই, তাহলে এই প্রবলেমটা আমি কিভাবে সলভ করব? ধরলাম ইউজার অ্যাক্সিডেন্টালি 3টা ভ্যালু দিয়ে দিয়েছে, সাম অফ 2 আছে ফাংশনটা, বাট 3টা ভ্যালু চলে আসছে। এই ক্ষেত্রে আমি কি করতে পারি এই প্রবলেমটা সলভ করার জন্য? ভাই রিটার্নের যেটা নাম্বার 1 প্লাস নাম্বার 2 প্লাস নাম্বার 3 এটা দেওয়া লাগবে, 3টা ভ্যালু দেওয়া লাগবে, মানে আমার আরেকটা প্যারামিটার দেওয়া লাগবে নাম্বার 3। জি ওকে, নাম্বার 3 দিলাম, এবং এখানে হচ্ছে আমি হচ্ছে এটাও প্লাস করে দিলাম নাম্বার 3। গ্রেট, তাহলে সব ঠিকঠাক। ভাইয়া জি, যদি কেসটা এমন হতো আপনি প্যারামিটার দিয়েছেন, মানে আর্গুমেন্ট পাস করেছেন 10, 20, 65, যদি এমন হতো আমি মানে মিস্টেকেনলি শুধু 10 দিয়েছি, দুটো প্যারামিটার আমি দেইনি, মানে আর্গুমেন্টস বা প্যারামিটার দেইনি, সেই ক্ষেত্রে মানে আমি শুধুমাত্র 10 দিয়েছি, মানে একটা ভ্যালু পাস করেছি। শুধু 10 দিয়েছি ওকে, আমি উপরে প্যারামিটার দিয়েছিলাম নাম 1 নাম 2, ধরেন নাম 3টা নেই, কিন্তু আমি নিচে আর্গুমেন্টসে এসে দিয়েছি শুধু 10, মানে মিস্টেকেনলি বা আননোয়িংলি হতে পারে, সেই ক্ষেত্রে কি হতো? ওকে, আমি তাহলে দুইটা সিনারিও হচ্ছে এক্সপ্লেইন করছি। এই জায়গায় আমি আর হচ্ছে একটা কোয়েশ্চেন ভাইয়া, আমি জানি না এখন মানে ইটস দ্য রাইট টাইম টু আস্ক দিস কোয়েশ্চেন, তারপর আমার মনে হচ্ছে একটু জানার জন্য, ইটস মাই কোয়েরি। ES6 এ ফ্যাট অ্যারো বা অ্যারো ফাংশন
ওটার জি। সিনট্যাক্সটা একটু ডিফারেন্ট। হ্যাঁ, হ্যাঁ আপনি যদি সেটা পসিবলি আজকে হতে পারে, বাট ইট মাইট বি অ্যানাদার ডে। একটু যদি, যেহেতু আপনি ফাংশন নিয়ে ডিসকাস করছেন, ওইটা যদি একটু রিলেভেন্টলি করে দিতেন তাহলে হয়তো মানে আমার কনসেপ্ট একটু ক্লিয়ার হতো। ওকে শিওর আপা, আমরা হচ্ছে অ্যারো ফাংশনে আসবো, বাট আর একটু পরে আসবো যখন হ্যাঁ, ফাংশনের সেটা টপিকটা বলেছি, ক্লিয়ার হয়ে যাবে। আজ হোক বা কাপল অফ হ্যাঁ ক্লাসেস শিওর পরে শিওর, হোক। আমরা এটাতে আসবো অ্যারো ফাংশনে, বিকজ অ্যারো ফাংশনের ইউজেসটা এখন অনেক বেশি করা হচ্ছে এবং সব জায়গাতে আমরা অ্যারো ফাংশন নিয়ে কাজ করি, সো এটাতে আমরা আসবো ES6 এর এই ফিচারগুলোতে, বাট সেটা একটু পরে। আচ্ছা, ওকে, সো আপু যেটা বললেন যে ইটস লাইক আমার যদি আমি একটা ভ্যালু হচ্ছে পাস করতাম সেটাতে কি হতো, এবং আমি বলেছি যদি আমি তিনটা ভ্যালু পাস করতাম তাহলে এই প্রবলেমটা কি করে সলভ করতাম আমরা। সো আমরা যখন একটা ফাংশন নিয়ে কাজ করি আমাদের আসলে বিভিন্ন টেস্ট কেস চেক করে দেখতে হয় যে ফাংশনটা আসলে আমরা চাই হচ্ছে কাজ করবে, যে ফাংশনটা কোনো এরর যাতে হচ্ছে না দেয়। এখন এই জায়গাতে ধরলাম হচ্ছে আমরা আগের সিচুয়েশনে আমার এখানে দুইটা হচ্ছে প্যারামিটার আছে এবং আমি এইভাবে দেখতে চাইছি, রান করি, সেভ করে রান করে দেখি আসলে কি দেখায় আমাকে। ভাই এখানে সাম অফ 3 করতে হবে তো, যেহেতু তিনটা আমরা ভ্যালু দিচ্ছি। হ্যাঁ মানে আপাতত এই জায়গাতে আউটপুটটা কি দেখাচ্ছে, আউটপুটটা কিন্তু ফার্স্টে দেখাচ্ছে 30, মানে এই দুটো যোগ হয়েছে, এটাকে সে ইগনোর করে গেছে বিকজ প্যারামিটার আমার দুইটা আছে। সেকেন্ডের আউটপুট ঠিকঠাক মতো আসছে যেহেতু প্যারামিটার দুইটা এবং রিটার্নও করছি দুইটার যোগফল। থার্ডে এসে কি হচ্ছে, প্যারামিটার হচ্ছে একটা, তো নাম ওয়ানের ভ্যালু হচ্ছে 54, নাম টুতে আসলে যে কি হচ্ছে কোনো ভ্যালু নেই, তো যেহেতু কোনো ভ্যালু নেই তাহলে সেটা হয়ে যাচ্ছে কি আনডিফাইন্ড, এবং 54 প্লাস আনডিফাইন্ড যোগ হচ্ছে এবং এটার আউটপুট আসছে ন্যান বা নট এ নাম্বার। এই সিচুয়েশন সলভ করার জন্য যেটা করতে হচ্ছে, আমি যদি ফার্স্টে যদি বলি যে এটার একটা ডিফল্ট ভ্যালু আছে 0 এবং আমার হচ্ছে আরেকটা হচ্ছে নাম 3, এটার আমার হচ্ছে ডিফল্ট ভ্যালু আমি যদি দিয়ে রাখি হচ্ছে 0, তাহলে এই ক্ষেত্রে আমার এটা মানে মোটামুটি বলতে পারি যে ফল্ট টলারেন্ট হচ্ছে একটা ফাংশন। এবং আমি যদি যোগ করে দিই এখন এখানে, সেভ করলাম, সেভ করে যদি রান করি আমি, তাহলে কিন্তু এখন তিনটা সিনারিওতে আমি কিন্তু রেজাল্ট পাচ্ছি। ইউজার এখানে যদি একটা প্যারামিটার হচ্ছে মানে আর্গুমেন্ট যদি পাস করে তাহলে সে হচ্ছে শুধুমাত্র 54 দেখাচ্ছে, বিকজ তখন নাম্বার 2 এবং নাম্বার 3 ডিফল্ট ভ্যালু হচ্ছে 0। ইউজার যখন হচ্ছে দুইটা ভ্যালু পাস করছে তখন কি করছে, দুইটারই যোগফল দেখাচ্ছে, তখন যেহেতু আমার হচ্ছে নাম্বার 3 এ কোনো আর্গুমেন্ট পাস করিনি আমি, তো নাম্বার 3 তে বাই ডিফল্ট এর ভ্যালু হচ্ছে 0 হয়ে যাচ্ছে। আর ইউজার যখন আমাকে তিনটা ভ্যালু এখানে পাস করে দিচ্ছে তখন কি হচ্ছে, যেহেতু আমার তিনটা প্যারামিটারই আছে সে তিনটা প্যারামিটারই তিনটা আর্গুমেন্ট হচ্ছে অ্যাকসেপ্ট করছে, অ্যাকসেপ্ট করার পর রিটার্ন যখন করছে তখন তিনটার যোগফল আমাকে রিটার্ন করে দেখিয়ে দিচ্ছে। তা আমার এখন এই ফাংশনটা কিন্তু পুরোপুরি ফল্ট টলারেন্ট, সে আমি এখানে যেটাই হচ্ছে পাস করি না কেন সেটা হচ্ছে কাজ করবে। কিন্তু এখন যদি আমি চারটা যদি পাস করতাম তাহলে ফাংশন কিন্তু আবার কাজ করতো না, আবার হচ্ছে ফেল করতো, আমাকে হচ্ছে ন্যান হচ্ছে দেখাতো আউটপুট হিসাবে। তো এইসব এই জন্যই আমরা যখন একটা ফাংশন লিখি আমরা চেষ্টা করি যে একটা লেভেল পর্যন্ত ফল্ট টলারেন্ট করতে, কারণ যেহেতু সাম অফ টু আমি এক্সপেক্টও করি না যে সেখানে হচ্ছে ইউজার চারটা ভ্যালু বা চারটা আর্গুমেন্ট পাস করবে সেই ফাংশনে। আমি খুব বেশি হলে তিনটার জন্য রাখতে পারি যে মানে বাই চান্স যদি এরকম হয় আমার এখানে তিনটা ভ্যালু গেল, তারপরের জন্য হচ্ছে আমি এখান থেকে আমার ফাংশন যেন পুরোপুরি ঠিকঠাক মতো কাজ করছে। সো এটা কি ক্লিয়ার? ওকে, বাকি সবার নাকি ফাংশনটা অনেক বেশি কঠিন লাগছে? আচ্ছা, রায়হান ভাইয়েরও ক্লিয়ার, শাহিন কবির ভাইও বুঝতে পেরেছেন, গ্রেট। যদি কারো কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই হচ্ছে কোশ্চেন করবেন, কারণ ফাংশনটা বুঝতে হবে। এখন আমি আপনাদের একটা হচ্ছে কোশ্চেন করি, আপনারা এটা হচ্ছে সলিউশনটা আমাকে দেন। আমার কোশ্চেনটা হচ্ছে এরকম, ধরেন হচ্ছে কি কোশ্চেন করা যায়, ইনস্ট্যান্ট প্রবলেম ক্রিয়েট করতে গেলেও চিন্তা করতে হয়। ধরেন হচ্ছে আমার কাছে একটা অবজেক্ট আছে, কার ওয়ান নামে একটা অবজেক্ট আছে,
এবং সেই অবজেক্টের হচ্ছে এটার মডেল যদি বলি আমি, তো মডেল বলতে বললাম হচ্ছে করলা হচ্ছে 2005 মডেল, এবং সেটার কি বলা যায়, ব্র্যান্ড হচ্ছে আমার টয়োটা, এবং ধরলাম এটার হচ্ছে একটা হচ্ছে মাইল পার আওয়ার, আমি সেফলি ধরলাম হচ্ছে 185 মাইল পার আওয়ারে হচ্ছে যায়। এবং আমি এখন হচ্ছে কার2 নামে আরেকটা অবজেক্ট দিলাম, এবং সেটা ধরলাম হয়তো হচ্ছে জিটিআর, এবং এটা হচ্ছে নিসানের, এবং এটার হচ্ছে মাইল পার ধরলাম হচ্ছে 390। দুইটা আমার অবজেক্ট আছে, দুটো অবজেক্টের এরকম হচ্ছে তার ভ্যালুগুলা হচ্ছে এইগুলা, যে আমার সেটার মডেল আছে, ব্র্যান্ড আছে, মাইল পাওয়ার আছে। আমি এখন চাচ্ছি যে আমি একটা ফাংশন লিখব, যে ফাংশনের মধ্যে ও একটা কাজ করবে। কি কাজ করবে? ওই ফাংশনে হয়তো আমার ডিলারশিপটা হচ্ছে অ্যাড করে দিবে, যে আমার আসলে এই গাড়ির ডিলারশিপ কে বা কার কাছে ডিলারশিপটা আছে। ধরলাম আমার একটা গাড়ির দোকান আছে বা আমার একটা হচ্ছে কার শোরুম আছে, তো আমার কার শোরুমের ডিলারশিপটা অ্যাড করে দিবে আমার এই অবজেক্টের মধ্যে। এখন কিন্তু ডিলারশিপের কোনো ইনফরমেশন নেই, তো আমি চাচ্ছি হচ্ছে যে আমি একটা ডিলারশিপ অ্যাড করতে চাই। এই ডিলারশিপটা কোত্থেকে হবে? যখন আমি হচ্ছে কোনো অবজেক্ট পাস করব এখানে, সেই অবজেক্টের মধ্যে সে হচ্ছে ডিলারশিপটা হচ্ছে অ্যাড করে দিবে। এই ফাংশনটা আমি আসলে কিভাবে কাজ করবো, লাইক প্রবলেমটা কি বোঝা গেছে? আমার অবজেক্ট আছে কার1 কার2 নামে, আমার এরকম আরো 10টা অবজেক্ট থাকতে পারে, ইট ডাজেন্ট ম্যাটার, বাট আমি চাইছি আমি যখনই হচ্ছে অ্যাড ডিলারশিপ ফাংশনটা আমি কল করব, সেই ফাংশনটা আমার গাড়ির ডিলারশিপ আসলে কার কাছে আছে সেটা হচ্ছে অ্যাড করে দেবে। সো আমার হচ্ছে গাড়ির শোরুমের ইনফরমেশন অ্যাড করে দেবে সেখানে। এটা আমি এখন এই ফাংশনটা কিভাবে হচ্ছে কাজ করতে পারি, বা কিভাবে ফাংশনটা আমি ডিফাইন করতে পারি। প্রবলেম বোঝা গেলে কোড আসলে খুব ইজি, কোড এখানে মানে তেমন কিছুই করতে হবে না, জাস্ট ডিলারশিপের হচ্ছে ইনফরমেশনটা আমার এখানে লাগবে। ভাইয়া রিটার্ন দিলে কি এটা সলভ হবে? রিটার্ন দিয়ে হতে পারে বা অন্য কোনো ভাবে হতে পারে, কারণ আমি আসলে এখানে কোনো কিছু রিটার্ন বা কনসোল লক করতে চাইছি না। আমি চাইছি যে পরবর্তীতে যখন আমি যদি কনসোল লক করি আমার কার1-এ, তাহলে কার1-এ এখন যেরকম আছে কপি করে নিই কার1-এ, তখন এখানে হচ্ছে ডিলারশিপ নামে হচ্ছে একটা কি থাকবে, যে কি এর মধ্যে ধরলাম হচ্ছে আমি আমার দোকানের নাম হচ্ছে বলতে পারি হচ্ছে এসএস কার শপ। এটা হচ্ছে আমার অ্যাড হয়ে যাবে যখনই যেই গাড়িগুলো আমি হচ্ছে পাস করবো এই অবজেক্টের মধ্যে থেকে, প্রতিটা গাড়ির মধ্যে এখন এই ডিলারশিপ ইনফরমেশনটা হচ্ছে অ্যাড হয়ে যাবে, যেটা ছিল না। তো আমার হচ্ছে আগের হচ্ছে অবজেক্টটা এটা, এবং আমার পরের অবজেক্টটা হচ্ছে এইটা। আমার এখন এই ফাংশনে এভাবে কোড করা লাগবে যেখানে আমার এই জিনিসটা আমি করতে পারি। So, আমি এখানে ইট ডাজন্ট ম্যাটার আমার 10টা গাড়ি আছে, আমি যখনই কোনো গাড়িটাকে আমি এই ফাংশনের মধ্যে থেকে হচ্ছে পাস করব, সেই গাড়ির মধ্যে ডিলারশিপ ইনফরমেশনটা হচ্ছে অ্যাড হয়ে যাবে। সো প্রবলেমটা কি বোঝা গেছে আসলে আমাকে কি করতে হচ্ছে এখানে? সো একটা ফাংশনে যে সবসময় আমার রিটার্ন করতে হবে বা ফাংশনটার মধ্যে যে কনসোল লক করতে হবে এটা ফ্যাক্ট না, ফাংশনটা একটা সিম্পল কাজও করতে পারে, যেখানে একটা অবজেক্টে ডিলারশিপ ইনফরমেশন যোগ করা। ভাইয়া এই যে অবজেক্ট যে জায়গাটা লিখেছেন, জি, ওই জায়গাটা যদি আমি ডিফল্ট অ্যাড্রেস হিসেবে এই ডিলারশিপের নামটা লিখে দিই, তাহলে আমি যখনই কল করব তখন কি ওটা শো করবে না? হ্যাঁ এটা করতে পারে, যে আমি এখানে ডিফল্ট হচ্ছে বলে দিলাম যে এই অবজেক্টের মধ্যে আমার একটা প্যারামিটার থাকবে যেখানে মানে ডিলারশিপ হচ্ছে এটা হবে। সো এটা নিয়ে একটু থিঙ্ক করেন আপনার 5 মিনিট, যে আমি নর্মালি যদি হচ্ছে করতে চাই আমরা একটা অবজেক্টে, আমি কি বলেছিলাম যে অবজেক্ট এবং অ্যারে হচ্ছে মিউটেবল, আমরা চাইলে মিউটেট করতে পারি, আমরা চাইলে কোনো ফিল্ড অ্যাড করতে পারি বা কোনো ফিল্ড ডিলিটও করতে পারি। তো আমি এখন চাচ্ছি আমার এই অবজেক্ট একটা ফিল্ড আমি অ্যাড করতে চাই, যেখানে আমার দেখাবে হচ্ছে এই ইনফরমেশনটা হচ্ছে সেখানে অ্যাড হয়ে যাবে বাই ডিফল্ট। আচ্ছা আমি হচ্ছে এটা সলভ করে দিচ্ছি, আপনারা জাস্ট হচ্ছে 1 মিনিট থিঙ্ক করেন, তাহলে একটু থিঙ্কিংটা বাড়বে যে আসলে কিভাবে কাজ করা যায় এটা নিয়ে। সো নর্মালি আমি এটা একটু দেখি যে এটা কপি করে নিই, আমি আমার ব্রাউজারে আসি,
ধরলাম আমার এই অবজেক্টটা আছে। এখন যদি আমি হচ্ছে কার2 যদি আমি হচ্ছে কল করি, তাহলে আমাকে এই তিনটা যে হচ্ছে ওর যে কি আছে সেই তিনটা ইনফরমেশন দেখাচ্ছে। আমি এখন চাচ্ছি এই কার2 মধ্যে আর একটা ফিল্ড আমি অ্যাড করতে চাই, যে ফিল্ডের নাম দিলাম, আমি ধরলাম হচ্ছে ডিলারশিপ। এবং এই ফিল্ডের মধ্যে আমি হচ্ছে একটা ভ্যালু দিতে চাই, যে ফিল্ডের ভ্যালু হচ্ছে কি হবে, এই যে এসএস হচ্ছে কার শপ হবে। আমি যদি এখন বলি যে এখন যদি আমি হচ্ছে কার2 কে দেখতে চাই, তাহলে আমার কার2 এর মধ্যে কিন্তু এখন একটা ফিল্ড হচ্ছে অ্যাড হয়ে গেছে, যে ফিল্ডের ভ্যালু হচ্ছে এসএস কার শপ। এবং এই কিটাই আমি এখন চাচ্ছি এই জিনিসটা আমি ফাংশনে করতে, যে আমি এই ফাংশনের মধ্যে যখনই কোনো হচ্ছে অবজেক্ট পাস করব, সেই অবজেক্টের মধ্যে আমার এই ফিল্ডটা হচ্ছে অ্যাড হয়ে যাবে। তার মানে সলিউশন কিন্তু গেস করতে পারছেন এখন যে আমরা হচ্ছে কিভাবে সলভ করতে পারি এই প্রবলেমটা। সো এই প্রবলেম সলভ করতে গেলে, জি ভাই, ফাংশনের ভিতরে এই যে অবজেক্টের এখানে আমি একটা যে ডিলারশিপ ইকুয়াল টু বা যে কোনো একটা নাম দিয়ে দিলাম। আমি বলতে পারি কিন্তু অবজেক্ট ডট এই ডিলারশিপ, হ্যাঁ এবং ডিলারশিপ এখানে যে কোনো কিন্তু একটা আমি নাম। কিন্তু বলতে পারি কিন্তু আমার এই ডিফল্ট ভ্যালুটা। এবং আমি যদি সেভ করি, সেভ করার পর আমি এখন আমার এই অ্যাড ডিলারশিপ ফাংশনের মধ্যে আমি আমার যেই অবজেক্টটাই পাস করি না কেন, সেই অবজেক্টটা কিন্তু দিলে কার্টের মধ্যে সেটা চলে যাবে, অ্যাড হয়ে যাচ্ছে বাই ডিফল্ট। এবং আমি যখন হচ্ছে কনসোল লক করে দেখতে চাই, তাহলে হচ্ছে ধরলাম হচ্ছে কার1টা দেখবো আমি, এবং তারপর কার2টা দেখবো। সেভ করলাম, সেভ করে যদি রান করি আমি এটাকে, তাহলে দেখেন আমার কিন্তু এখন এই অবজেক্টের মধ্যে কিন্তু ডিলারশিপ বলে একটা প্যারামিটার বা একটা প্রপার্টি কিন্তু অ্যাড হয়ে গেছে, যে প্রপার্টিতে আমি যখনই যে গাড়িটা হচ্ছে পাস করছি, বা আমার যে শোরুমটা আছে, আমার শোরুমে এখন যেই গাড়িটাই হচ্ছে ঢুকছে, সেই গাড়িটার ফিল্ডে কিন্তু আমার ডিলারশিপ ইনফরমেশন কিন্তু অ্যাড হয়ে যাচ্ছে। আমার ফাংশনের কাজ কিন্তু সিম্পল, এটা কোনো কিছু রিটার্ন করছে না, কোনো কিছু কনসোল লক করছে না, জাস্ট যে গাড়িটা আমার শোরুম থেকে ঢুকবে সেই গাড়ির মধ্যে আমার শোরুমের যে ইনফরমেশনটা সেটা অ্যাড হয়ে যাচ্ছে। এবং এখানে একটা কোশ্চেন, জি ভাই এই বলেন। যে ডিলারশিপটা যদি মনে করেন একাধিক গাড়ি আসতেছে, সবগুলি একই ডিলার থেকে আসতেছে না, মানে এক একটা গাড়ি ডিলারশিপে এক এক রকম চেঞ্জ হচ্ছে, তখন কি করে করতে চাই আপনি চিন্তা করে, আপনি কিন্তু পারবেন এখন এটা করতে। এই জিনিসটাই আমি বলতে চাচ্ছিলাম, যে আমার এখন চাচ্ছি ডিফারেন্ট ডিলারশিপ অ্যাড হবে। আমার যদি এখন 4টা গাড়ি থাকে, আমি চাচ্ছি যে আমার এই 4টা গাড়ির জন্য ডিফারেন্ট ডিফারেন্ট হচ্ছে ডিলারশিপ হচ্ছে অ্যাড হবে। আচ্ছা, এটা হচ্ছে কার3 এবং এটা হচ্ছে কার4। তাহলে ভাই আমরা আলাদাভাবে ফাংশন কল করব ওই আলাদা আলাদা ডিলারশিপের জন্য, যে 4টা ডিলারশিপ থাকলে ওই 4টা ডিলারশিপের নাম দিয়ে দেব। হ্যাঁ, তাহলে এখন কি হচ্ছে, আমার কিন্তু এই ভ্যালুটা কিন্তু চেঞ্জ হচ্ছে, এক একটা অবজেক্টের জন্য কিন্তু এক একটা বসছে। তখন কিছু যেটা করতে হবে, যে আমার এখানে যে ডিলার ইনফো বলে আমি হচ্ছে আরেকটা প্যারামিটার পাস করে দিলাম, যেই প্যারামিটার এখন আমি বলে দিব ফাংশনটা কল করার সময়, যে আমার আসলে যে ডিলার ইনফোটা আসলে কোত্থেকে আসছে বা এটা আসলে কে করছে। তা আমি যখন কার2 হচ্ছে অ্যাড করছি, তখন বলে দিলাম যে কার2-র মধ্যে সেটা ডিলার হচ্ছে এসএস হচ্ছে কার শপ, এবং কার1 ধরলাম হচ্ছে কার1 এর ডিলার হচ্ছে আলাদা। সো ধরলাম এটা হচ্ছে, বললাম হচ্ছে তাহসিন হচ্ছে অটো। এবং আমার যদি এরকম হচ্ছে আরো থাকে, যে আমার হচ্ছে কার3 এবং হচ্ছে কার4, ধরলাম হচ্ছে এখানে হচ্ছে অন্য কিছু একটা আছে, এখানে ধরলাম আর কি আছে, আচ্ছা ধরলাম র্যান্ডম কিছু একটা, ধরলাম হচ্ছে জাহিদ অটো, এবং এটাও ধরলাম হচ্ছে জাহিদ অটো। সো এখানে এখন কি হচ্ছে, আমার এই ফাংশনটা যেটা করছে, যে আমি যখন হচ্ছে যেই গাড়িটা আসলে যার ডিলারশিপ, সেটা আমি কি করছি, এই অ্যাড ডিলারশিপের মধ্যে আমি কিন্তু যেটা করতে পারছি, একটা ফিল্ড অ্যাড করছি আমার এই অবজেক্টের মধ্যে, এবং সেই অবজেক্টের সেই ফিল্ডের ভ্যালুটা আসলে কি হচ্ছে, বা সেই অবজেক্টের প্রপার্টির ভ্যালুটা আসলে কি হচ্ছে, সেই প্রপার্টির ভ্যালু কিন্তু আমি এখান থেকে পাস করে দিচ্ছি। এখন যদি আমি সেভ করি, এটা সেভ করার পর যদি হচ্ছে এখন রান করতে চাই, 4টার হচ্ছে ভ্যালু কি হবে, তাহলে দেখবো আমার কিন্তু প্রতিটা অবজেক্টের মধ্যেই আমার কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট হচ্ছে ডিলারশিপ যোগ হয়ে গেছে, যেখানে
ওকে বলছে হচ্ছে এর ডিলারশিপ হচ্ছে তাহসিন অটো, এবং এর ডিলারশিপ কি হচ্ছে এস এস কার শপ, ওর ডিলারশিপ হচ্ছে জাহিদ অটো, এবং ওর ডিলারশিপ হচ্ছে জাহিদ অটো। সো আমি একটা ফাংশন দিয়ে কিন্তু আমি এই সবগুলোর কাজ কিন্তু করে ফেলতে পারছি, ঠিক আছে। আমার কিন্তু আর ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে কিন্তু অ্যাড করতে হচ্ছে। আমি যদি এখন প্রতিটার জন্য যদি আমি এখন ইন্ডিভিজুয়াল করতে চান তাহলে কি করতে হতো আমার, আমার কিন্তু বলতে লাগতো হচ্ছে কার ওয়ান, তারপর হচ্ছে অ্যাড ডিলারশিপ, এবং তারপর এখানে যেয়ে তারপর আমার ডিলারশিপের ইনফরমেশনটা পাস করতে হচ্ছিল, লাইক হচ্ছে এস এস কার শপ। আমি কিন্তু এই সেম কোডগুলাই কিন্তু রিউজেবল করে ফেলছি, বিকজ অফ আমি সেটাকে একটা ফাংশনে কনভার্ট করে ফেলেছি। এবং আমার এখন যদি 1000টা গাড়িও থাকে, ধরলাম আমার একটা অ্যারে আছে, এবং এই অ্যারের মধ্যে আমার সেই সব গাড়িগুলো আছে। ধরলাম আমার সেই অ্যারেটা হচ্ছে কার্স নামে একটা অ্যারে, এবং সেই অ্যারের মধ্যে কি কি আছে, আমার হচ্ছে কার ওয়ান, কার টু, কার থ্রি, কার ফোর আছে। আমি এখন চাইছি এই অ্যারেটার মধ্যে আমি লুপ করব, লুপ করার পর ডিফারেন্ট ডিফারেন্ট গাড়িতে ডিফারেন্ট ডিফারেন্ট ডিলারশিপ ইনফরমেশন আমি অ্যাড করব। সো ফার্স্ট আমি কি করতে পারি, আমি বলতে পারি একটা ফর লুপ যদি আমি করি যে 0 এবং হচ্ছে i লেস দেন, এবং কি আছে কার্স ডট লেন্থ, তারপর হচ্ছে i প্লাস প্লাস, এবং প্রতিটার মধ্যে আমি আসলে কি বলছি যে ডিলারশিপ ইনফরমেশনটা চেঞ্জ করব। চেঞ্জ করার জন্য আমার কি করতে হবে, এখানে আমি যে কাজটা করছি এই কাজটাই কিন্তু আমি বলে দিতে পারি আমি এই জায়গাতে করতে। এখন এখানে একটা প্রবলেম আছে, এখানে যেহেতু হচ্ছে আমার অ্যারেতে এই কাজটা হচ্ছে, আমার কিন্তু যেটা হবে যে আমি হচ্ছে একই জিনিস আমি এখানে অ্যাড করে ফেলতে পারছি। যে আমার যদি এই সবগুলো গাড়ি যদি হচ্ছে এস এস কার শপের মধ্যে থাকতো, তাহলে আমি যেটা করতাম জাস্ট এখানে বলতাম হচ্ছে কার্স, এবং আমি হচ্ছে ইন্ডেক্সটা পাস করে দিতাম যে আই, এবং এই আই ইন্ডেক্সে কিন্তু আমার অবজেক্টটা ছিল। তো অবজেক্টটা কিন্তু যখন এই ফাংশনে যখন হচ্ছে যেত হচ্ছে অবজেক্টটা, সে কিন্তু প্রতিটা অ্যারে এলিমেন্টগুলো হচ্ছে চুজ করে করে নিত, অ্যান্ড তারপরে সবার মধ্যে হচ্ছে এস এস কার শপ হচ্ছে অ্যাড করে দিত। তো ধরলাম হচ্ছে চিটাগাংয়ে হচ্ছে আমার হচ্ছে শিপমেন্ট আসছে, এবং এখানে 10টা গাড়ি হচ্ছে আসবে, সেই 10টা গাড়ির ডিলারশিপই হচ্ছে এস এস কার শপে। 10টা গাড়ি যখন আমার হচ্ছে ঢুকছে আমার হচ্ছে এই কার শপে, প্রতিটার মধ্যে আমি জাস্ট এখন এই জিনিসটা এই ফিল্ডে অ্যাড করে ফেলছি। সো এটা করলে কি হচ্ছিল, আমার 10টা গাড়ির মধ্যে কিন্তু এখন হচ্ছে ইনফরমেশন কিন্তু সবারই কিন্তু এখন এস এস কার শপের মধ্যে গাড়িটা কিন্তু অ্যাড হয়ে যাচ্ছে। সো এইভাবে করে আমরা কাজগুলো করতে পারি, এবং এই পুরো কাজটি আমার হয়তো এই জায়গায় হচ্ছে বারবার করে করতে হতো, এবং আমি এটাকে অ্যাড ডিলারশিপ ফাংশনে করে ফেলেছি। এখন আমার যদি আবার হচ্ছে অন্য ব্র্যান্ডের 10টা গাড়ি থাকে, এবং সেটা হচ্ছে অন্য ডিলারশিপে চলে যাচ্ছে, তখনও কিন্তু আমি সেম ফাংশনটা ইউজ করতে পারবো, বিকজ আমার পুরো কোডটা কিন্তু ডাইনামিক হয়ে গেছে। সো এটা একটু অ্যাডভান্স লেভেলের, মানে ভাই এখানে ডিলার ইনফোটা আসলে কি কি হিসেবে কাজ করতেছে? ফাংশনে আসলে আমি যখন কোনো প্যারামিটার হচ্ছে লিখি, তো প্যারামিটারে আমি আসলে ফাংশনের প্যারামিটারে যে ভ্যালুটা পাস করছি ওই ভ্যালুটা কিন্তু ওইভাবেই কিন্তু যায়। তো যেহেতু আমি এখানে হচ্ছে স্ট্রিং পাস করছি, তো ডিলার ইনফোটা কিন্তু হচ্ছে অ্যাজ এ হচ্ছে মানে স্ট্রিং ভ্যালু হিসেবে সে কিন্তু হোল্ড করছে, এবং এখানে কিন্তু কি করছে, সে আমার অবজেক্টের কি এর মধ্যে একটা স্ট্রিং হচ্ছে ভ্যালু হিসেবে অ্যাড করে ফেলছে। এটা আসলে একটু বেশি অ্যাডভান্স হয়ে গেছে আসলে, এখন এত অ্যাডভান্স লেভেলে যাওয়া ঠিক হয়নি। আচ্ছা, বাট তারপরে হচ্ছে মেন যে ফোকাসটা আমাদের ফাংশন, আমি হচ্ছে যখন প্রবলেমগুলো দিব, আসলে প্রবলেমগুলো করলে আপনাদের অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে যে কি করে আমরা নিয়ে কাজ করতে পারছি। ফাংশনেই হচ্ছে আমি সব প্রবলেমের মধ্যে ফাংশন রাখবো, কারণ ফাংশনাল ওয়েতে থিঙ্ক করা শিখতে হবে যে কি করে আমরা ফাংশন নিয়ে কাজ করছি। আচ্ছা, তো কি জানি করছিলাম, এখানে হচ্ছে ডিলারশিপের কাজগুলো। তো এটা হচ্ছে আপাতত হচ্ছে না বুঝলেও হবে, প্যারা নেই। এটা জাস্ট আমি মানে হুট করে একটা জিনিস মাথায় আসলো যে প্রবলেমটা, যে বোঝানোর জিনিসটা এটাই যে আমার একটা ফাংশন অনেক কাজ করতে পারে। সবসময় যে একটা ফাংশনের মধ্যে আমার রিটার্ন করতে হবে, বা সবসময় একটা ফাংশন যে কনসোল লক করবে এরকমও না। আমার একটা ফাংশন থাকতেই পারে যে ফাংশনের কাজই হলো যে আমার একটা অবজেক্টের একটা ফিল্ড হচ্ছে অ্যাড করে দেওয়া, একটা সিম্পল একটা কাজ। এখন আরেকটা এক্সাম্পল দিই, বা আরেকটা জিনিস হচ্ছে বুঝাই, বেশি কিছু হচ্ছে এক ক্লাসের জন্য অনেক বেশি হয়ে যাচ্ছে, আপাতত আমরা ইজির মধ্যে রাখি। ধরেন আমার একটা ফাংশন আছে,
ফাংশনটা হচ্ছে এরকম যে আমার ক্লাসে যেই আসে তাকে হচ্ছে গ্রিট করবে, বা হচ্ছে ফাংশনের নামই হচ্ছে গ্রিটিংস, একটা ফাংশন আছে। এবং আমি যদি এখন বলে দিই এতগুলা প্যারামিটার না, যে স্টুডেন্ট হচ্ছে পাস করবো প্যারামিটার হিসাবে, এবং যখনই কোনো স্টুডেন্ট আসবে এখানে আমার, ধরলাম একটা স্টুডেন্ট আমার এখানে জয়েন করলাম, কনসোল লক করে জাস্ট বলে দিলাম, এবং কি বললাম আমি বলতে পারি হচ্ছে হাই, এবং তারপর হচ্ছে আমার স্টুডেন্টের যে ইনফরমেশনটা ছিল সেটা আমি লিখে দিলাম। স্টুডেন্ট ডট নেম দেওয়ার দরকার নেই, শুধু স্টুডেন্ট। এবং আমি যদি সেভ করি এটাকে, সেভ করার পরে আমার যদি এখন রান করি ফাংশনটা, যে গ্রিটিংস, এবং গ্রিটিংস ফাংশন কাকে আমি গ্রিট করতে চাচ্ছি, ধরলাম আমি আমাকেই গ্রিট করতে চাইছি, দিয়ে দিলাম। এখন যদি আমি রান করি এই কোডটাকে, তাহলে কি করবে বুঝতেই পারছি, বলবো যে হাই তাহসিন প্রিন্ট করছে, কারণ এই ফাংশনটা আর কোনো কাজ নেই, জাস্ট এটাকে হচ্ছে কনসোল লক করে দিচ্ছে। এখন আমি সিম্পলি এখানে বলে দিলাম হচ্ছে রিটার্ন হচ্ছে, ধরলাম ট্রু দিলাম, আমি সেভ করি। আমার এই কোডটা এখন কি প্রিন্ট করবে, বা কিছু কি প্রিন্ট করবে আদৌ? এখানে তো কোনো কিছু প্রিন্ট করার মতো জাস্ট স্টেটমেন্টটা ট্রু কি ফলস এটা শুধু বলে দেওয়া হয়েছে। ওকে, একটা জিনিস হচ্ছে কি, ফাংশনে, যে কোনো ফাংশনে আমি যখন রিটার্ন স্টেটমেন্ট যখন ইউজ করছি, রিটার্ন স্টেটমেন্টে যখন কোনো ফাংশন দেখে যে আমি রিটার্ন স্টেটমেন্ট ইউজ করেছি এই জায়গায়, ফাংশনটা কিন্তু এখানে কিন্তু স্টপ হয়ে যায়, সে কিন্তু এই জায়গায় কিন্তু রিটার্ন করে দিচ্ছে, বা ফাংশনটা থেকে হচ্ছে বের হয়ে যাচ্ছে। এরপরে কি কোড লেখা আছে সে কিন্তু আর চেক করবে না সেইগুলো। এই জন্য দেখেন ভিএস কোডে কিন্তু আমার কোডটাকে কিন্তু একটু অপাসিটি কমিয়ে দিয়েছে, বা একটু ডিম করে দিয়েছে। এখানে আসলে কি হচ্ছে, আমি যদি সেভ করে যদি রানও করি এটা, ফাংশনটা কিন্তু কিছুই প্রিন্ট করতে, আমি এখন যদি কনসোল লক করতাম এই জায়গাটায়, হ্যাঁ, যেহেতু এটা স্কিপ ল্যাঙ্গুয়েজ, এই জন্য প্রথম যে আছে তাকেই আগে প্রায়োরিটি দিচ্ছে, তাই তো ভাইয়া? হ্যাঁ মানে ফাংশন একটা জিনিস কি, মানে রিটার্নের আগে তো কোনো ভ্যালু এখানে আমরা দিচ্ছি না বলে ও আর পরবর্তীতে ভ্যালুগুলো খুঁজছে না, ওই রিটার্নটাকে ওখানেই স্টপ করে দিচ্ছে। রিটার্ন মানে হচ্ছে যে এই ফাংশন থেকে আমরা এখন বের হয়ে যাচ্ছি, ইটস লাইক জাস্ট এক্সিটের মতো কাজ করছে রিটার্নটা ফাংশনের জন্য। তো এক্সিটটা আমরা এখনো কিছু বলিনি, তো আপনারা যদি কোনো ল্যাঙ্গুয়েজে কাজ করতে তখন হচ্ছে এক্সিট আমরা হচ্ছে ইউজ করতে পারি এই ফাংশনালিটিসটা। সো রিটার্ন যেটা করে, যখন আমি কোনো ফাংশন রিটার্ন স্টেটমেন্ট ইউজ করি, ফাংশনটা যখন হচ্ছে রান হয়, ফাংশনটা হচ্ছে এখানে রান হচ্ছে, রান হওয়ার পরে ফাংশনটা এখানে যাচ্ছে, সে হচ্ছে প্যারামিটার হিসেবে নিলে হচ্ছে তাহসিনকে, নেওয়ার পর এখানে আসলো, শুরু হওয়ার পর সে এখানেই দেখলো যে রিটার্ন ট্রু, তার মানে সে এখানে আসার পর এখানে হচ্ছে রিটার্ন করে ফেলছে তার হচ্ছে ভ্যালুটা, সে ভ্যালু হচ্ছে ট্রু। সে কিন্তু এরপর আর কি কোড আছে সেগুলো কিন্তু এক্সিকিউট করবে না। এবং আমি যদি এখন রান করতাম এই কোডটা সেভ করে, তাহলে দেখতাম আমার হচ্ছে আউটপুট আসছে হচ্ছে ট্রু, কারণ এই ফাংশনটা এই জায়গাতে এসেই স্টপ হয়ে গেছে। এখন আমার এই কনসোল লকটা যদি হতো এই রিটার্নের আগে আছে, লাইক কনসোল লকটা আমার এই জায়গাতে আছে, তখন কি করতো, এই স্টেজে এসে কিন্তু সে কিন্তু ফার্স্টে বলতে হচ্ছে হাই তাহসিন, তারপর হচ্ছে ট্রু হচ্ছে রিটার্ন করে দিচ্ছে। এই হাই তাহসিনটা কোত্থেকে আসলো, এখান ফাংশন থেকে সে কনসোল লক করছে, আর তারপরে ফাংশনটা কি রিটার্ন করছে, রিটার্ন করছে হচ্ছে ট্রু। এবং এখানে হচ্ছে এই কনসোল লকটা কি করছে, এটার আউটপুট আসছে, হোল আউটপুট হচ্ছে ট্রু, যেহেতু রিটার্ন করছে ট্রু, এবং তখন সে হচ্ছে ট্রু আমাকে প্রিন্ট করে দেখিয়ে দিচ্ছে। এইভাবে পুরো প্রসেসটা আসলে কাজ করে, যে ফাংশনে মনে রাখবেন অলওয়েজ আমরা যখন রিটার্ন স্টেটমেন্ট ইউজ করি, এরপরে আমার যত কোডই থাকুক না কেন সেই কোডগুলা কিন্তু আর হচ্ছে রান করবে না, সেই কোড কিন্তু এখানে স্টপ হয়ে যাবে। অ্যান্ড এই কনসেপ্টটা ইউজ করে আমি কিন্তু এভাবে করতে পারি, আমার যেই মেক মি হচ্ছে টি এর যে হচ্ছে কোডটা ছিল, কোথায় গেল চায়ের কোডটা, এই কোডটা আমি একটু কমেন্ট আউট করি। অ্যান্ড এইভাবে হচ্ছে আমার এই সব কিছু হচ্ছে দিত এরকম করে। এখন আমি বলতে পারতাম যে যদি আমার সুগার যদি হতো, কোনো সুগারই নেই, আসলে সুগার হচ্ছে 0, লাইক আমার এখানে কোনো হচ্ছে চিনি দিব না, তো চিনি না দিলে আসলে যেটা হচ্ছে যে আমার এইটা আসলে প্রিন্ট করলে হচ্ছে ভাল লাগে না, যে আমি এইভাবে হচ্ছে কনসোল লক করছি এরকম করে, যে এটা তুমি এই জিনিসগুলা করো, যে এইভাবে করে আউটপুট দাও। আমি এখানে সিম্পলি হচ্ছে রিটার্ন করে দিতাম। ভাইয়া একটা কোশ্চেন করবো ভাইয়া? জি আপু বলেন।
আচ্ছা, জাস্ট এটার সাথে রিলেভেন্ট কিনা জানি না, এই যে আমরা যে অনেক সময় মেল পাই না, যে গ্রুপ মেল, হুম। কিন্তু আমার নামেই দিচ্ছে, বোঝা যাচ্ছে যে এটা একটা টেমপ্লেট, কিন্তু যে হাই কিমিয়া এরকম করে আসছে, যে ওখানে আহ, ওখানেও কি যে এই যে আমার নামটা যে জায়গাটা, ওটা কি ফাংশন হিসেবে কি ওরা ইউজ করছে, যে ডাটাবেস থেকে ওরা মানে যে নামগুলোর সাথে লিংক করে দিয়েছে সেটা এনেই জাস্ট পুট করে শো করছে, এরকম কি ভাই এটা? হ্যাঁ, এক্স্যাক্টলি। জিনিসটা যেটা কাজ করে এটা হচ্ছে, আপনি যদি কখনো হচ্ছে মানে ইমেল মার্কেটিং প্ল্যাটফর্ম ইউজ করে থাকেন, তাহলে ওইখানে একটা টেমপ্লেট বানানোর সময় ইউজ করা যায় যে আপনার যেই ডিফল্ট যে নেমটা আছে আপনার ইমেল অ্যাকাউন্টে, আপনি আপনার ফার্স্ট নেম ইউজ করতে পারেন বা আপনার লাস্ট নেম ইউজ করতে পারেন। সো আপনি যদি আপনার ফার্স্ট নেম ইউজ করেন টেমপ্লেট হিসাবে, তখন কি করে যে যখন ইমেলটা আপনার অ্যাকাউন্টে আসছে, আপনার অ্যাকাউন্টে যে নামটা দেওয়া আছে আপনার ফার্স্ট নেমটা ইউজ করে ওখানে বসিয়ে দিচ্ছে। সো ইটস লাইক একই ইমেল আমি 14 জনকে পাঠালাম বা একই ইমেল আমি 1000 জনকে পাঠালাম, তার ইমেল অ্যাকাউন্টের যে ফার্স্ট নেমটা আছে সেই ফার্স্ট নেমের ভ্যালুটা হচ্ছে এখানে প্রিন্ট হয়ে আসবে। ইভেন আপনারা যদি কেউ ফেসবুক অ্যাডও যদি কখনো রান করে থাকেন, তাহলে ফেসবুক অ্যাডে একটা হচ্ছে ফিচার থাকে, বা ফেসবুক চ্যাটবটেরও যে একটা ফিচার থাকে, যে কোনো ইউজার যখন আমাকে হচ্ছে নক করে বা ইনবক্স করে, তখন তার ফার্স্ট নাম ধরে আমি তাকে হচ্ছে অটোমেটেড রিপ্লাই দিতে পারি যে হাই অমুক, আমরা এখন অনলাইনে নেই, বাট তুমি আমাকে মেসেজ করতে পারো এই এই ইনফরমেশন। তখন যেটা করছে যে আমার জাস্ট ফার্স্ট নেমটা ইউজ করে বলে দিচ্ছে সেখানে। ওকে, সো আমি আমার এই কোডটা একটু রিফ্যাক্টর করছি। এই কোডটা রিফ্যাক্টর করে আমি এরকম করে বলছি যে আমার আসলে এখানে কোনো সুগারের হচ্ছে অপশন দরকার নেই, যে 0 চামচ সুগার আসলে শুনতে ভাল লাগে না। তো যখন আমার কোনো সুগারের ইনফরমেশন হচ্ছে 0 থাকবে, সুগারের ভ্যালুটা, তখন সে আমাকে বলবে যে ইওর পারফেক্টলি ইনক্লুডস কত চামচ চা এবং কত চামচ মিল্ক। আর যদি আমার কোনো সুগারের যদি ভ্যালু থাকে, তখন আমাকে সে বলবে যে হচ্ছে ইওর পারফেক্টলি ইনক্লুডস হচ্ছে এত চামচ হচ্ছে এই যে টি এবং হচ্ছে এত চামচ হচ্ছে মিল্ক। তো যদি আমি হচ্ছে এই কোডটা রান করি, রান করলে হচ্ছে কি দেখাবে আমাকে, দেখি কি দেখায়। আমি হচ্ছে ফাংশনটা এন্ড করি এবং যদি আমি এখানে আসি, ধরলাম হচ্ছে এই মেক মি টিতে আমি হচ্ছে এখন 0 হচ্ছে পাস করলাম ভ্যারিয়েবল মানে ভ্যালু হিসেবে। তো যদি এখন সেভ করি 0 পাস করে, আচ্ছা এটা কিন্তু আমি হচ্ছে ক্যান্সেল করে দিই লাইনটা, এবং মেক মি টি 0 প্রোগ্রাম রান করলাম। প্রোগ্রাম রান করার পর হচ্ছে আমাকে কেন কিছু আউটপুট দেখালো না। আচ্ছা আমি এটাকে হচ্ছে ব্লকের মধ্যে রাখি। যে সুগার যদি 0 থাকে, আচ্ছা আমি তো কনসোল লক করিনি এটাকে। ওকে, কারণ আমি তো রিটার্ন করছি প্রতিটাকে, তাই না? তো আমার যদি হচ্ছে 0 হয় এখন সুগার, তাহলে কি করছে সে ইফ স্টেটমেন্টের মধ্যে ঢুকছে, ঢুকার পরে হচ্ছে রিটার্ন করে দিচ্ছে এখানে, এবং যেহেতু আমি রিটার্ন স্টেটমেন্ট পেয়ে গেছে এখানে, আমার ফাংশনটা কিন্তু পরে আমার ইফের পরে আর কি কি আছে সে কিন্তু আর হচ্ছে দেখছে না, বা সে কিন্তু আর কাজ করছে না এইভাবে। এখন হোয়াট ইফ আমি হচ্ছে এটার মধ্যে হচ্ছে যাইনি, মানে আমি হচ্ছে সুগার আসলে 0 চামচ না, আমি হচ্ছে 2 চামচ হচ্ছে সুগার পাস করলাম, ধরলাম 3 চামচ বা 4 চামচ দিলাম। তখন কি করতে এই জায়গাটায় এসে, তখন কিন্তু আমাকে বলতো যে ইওর পারফেক্ট টি ইনক্লুডস 1 স্পুন টি, 4 স্পুন সুগার এবং 2 স্পুন মিল্ক। সো যখন আমার হচ্ছে সুগার হচ্ছে থাকছে, ওর একটা অ্যামাউন্ট থাকবে, তখন সে আমাকে একটা জিনিস রিটার্ন করছে, কিন্তু যখন হচ্ছে সুগার হচ্ছে 0 হয়ে যাবে তখন সে আমাকে আরেকটা জিনিস রিটার্ন করছে। সো এই জিনিসগুলো যে দেখালাম, এগুলো কিন্তু মানে এক একটা ওয়ে যেটা আমাদের অনেক পরে কাজে লাগবে, এবং এখন না বুঝলেও সমস্যা নেই কিছু, আমরা যখন প্রজেক্ট করব, প্রজেক্ট করলে পুরো ব্যাপারটা আমরা বুঝতে পারবো যে আসলে কখন আমরা ইউজ করছি। কনসেপ্টটা এটাই যে আমি যখন রিটার্ন স্টেটমেন্ট ইউজ করি, তখন আমার ফাংশনটা হচ্ছে এই জায়গাতে যে স্টপ হয়ে যায়, সেই রিটার্ন করে দিয়ে কোডটা থেকে বের হয়ে আসে, এরপরে আর কি কি কোড আছে সে চেক করে না। এবং এটা আমি ইফ কন্ডিশনের মধ্যে রাখলাম, যদি আমার সুগার হয় 0 তাহলে তুমি আমাকে রিটার্ন করবে এইটা, এখানে কোনো মানে সুগারের কোনো ইনফরমেশন নেই।
আর যদি আমার 0 যদি না হতো, তার মানে কিছু একটা অ্যামাউন্ট তো অবশ্যই আছে, হয়তো 2 থাকবে বা ইউজার যেটা পাস করছে 1 থাকবে বা 4 থাকবে। তখন সে আমাকে রিটার্ন করেছিল এরকম করে যে ইওর পারফেক্টলি ইনক্লুডস 1 স্পুন টি, 3 স্পুন সুগার অ্যান্ড 2 স্পুন মিল্ক। ওকে, সো এই ফাংশনের পুরো ক্লাসটা আপনাদের ভালো মতো ওভারভিউ করা লাগবে আসলে। সো ভিডিওগুলো হচ্ছে দেখবেন, দেখার পরে হচ্ছে প্র্যাকটিস করবেন কোডগুলো, কারণ এটা যদি ওভারভিউ না করেন আমরা দেখা যাবে কি জাভাস্ক্রিপ্টে পরবর্তীতে যাই কাজ করছি না কেন সবই কিন্তু ফাংশনাল ওয়েতেই করব। সো ওপিতে যাওয়ার আগে বা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ যাওয়ার আগে আমরা যা কিছু করব সব ফাংশনাল ওয়েতে করব। আমরা আরো শিখবো অ্যাডভান্স লেভেলের, যে কি করে হচ্ছে আরো অ্যাডভান্স লেভেলে ফাংশন নিয়ে কাজ করা যায়। ES6 এ আরো কিছু ফিচার আছে যেটা হচ্ছে অ্যারো ফাংশন নিয়ে কি করে আমরা কাজ করতে পারি, অথবা আমরা চাইলে হচ্ছে ফাংশনকে হচ্ছে এরকম কিওয়ার্ড দিয়ে না করে আমরা চাইলে ফাংশনকে হচ্ছে একটা ভেরিয়েবলের মধ্যে হচ্ছে হোল্ড করে রাখতে পারি। তো আমরা সবগুলো ওয়ে দেখবো, বাট আজকেই এত কিছু না, আমরা আস্তে আস্তে আগাবো জিনিসগুলো। আমরা আজকে জাস্ট কি করে হচ্ছে ফাংশন হচ্ছে নিয়ে কাজ করতে হয় এটা আমরা দেখেছি। আমরা কিছু প্রবলেম নিয়ে কাজ করেছি, যে প্রবলেমগুলো আমরা ফাংশনাল ওয়েতে সলভ করতে পারি। পুরো ক্লাসটার উদ্দেশ্য ছিল একটাই, যে ফাংশন দিয়ে যে আমরা রিউজেবল কোড করতে পারছি, যে রিউজেবল কোডে আমার যদি একই চাঙ্ক অফ কোড বারবার করে ইউজ হয় সেটা আমরা একটা ফাংশনের মধ্যে করে সেট করে দিচ্ছি, এবং ডাইনামিক ভ্যালুগুলো আমরা প্যারামিটার হিসেবে পাস করে দিচ্ছি, যে আমার এই ভ্যালুগুলো ডাইনামিক, বাকি সব কিছু হচ্ছে স্ট্যাটিক। তো শুধুমাত্র যেগুলো ডাইনামিক সেগুলো হচ্ছে পাস করছি প্যারামিটার হিসাবে, যেগুলো স্ট্যাটিক সেগুলো ফাংশনের ভিতরে আমরা বাই ডিফল্ট লিখে ফেলছি। আর এভাবে করে পুরো কাজটা আমরা করি। সো যখন আমি প্র্যাকটিস প্রবলেম দিব 8-10টার মতো, তখন এই প্র্যাকটিস প্রবলেমগুলো আসলে করলে হবে কি যে মোটামুটি সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। আমি কালকে দিয়ে দিব, আপনাদের হচ্ছে গ্রুপে দিয়ে দিব, 10টার মতো প্রবলেম দিয়ে দিব। আপনারা 10টা প্রবলেম হচ্ছে প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করার পরে তারপরে হচ্ছে হয়তো আপনাদেরকে অ্যাসাইনমেন্ট দিব, আপনাদের প্রথম অ্যাসাইনমেন্ট, যেখানে হচ্ছে 3-4টা প্রবলেম থাকবে, একটু কমপ্লেক্স থাকবে, একটু চিন্তা করতে হবে বেশি, বাট প্র্যাকটিস প্রবলেম করতে পারলে আপনারা অ্যাসাইনমেন্ট প্রবলেমও সলভ করে ফেলতে পারবেন। কিন্তু আজকের ক্লাসে আমাদের জাভাস্ক্রিপ্টের যে ফান্ডামেন্টাল টপিকগুলো ছিল সেগুলো কিন্তু মোটামুটি সব কভার করা হয়ে গেছে। আমরা কি করে ফাংশন নিয়ে কাজ করতে পারি, আমরা কি করে অ্যারো নিয়ে কাজ করতে পারি, লুপ নিয়ে কাজ করতে পারি, কন্ডিশন নিয়ে কাজ করতে পারি, অবজেক্ট নিয়ে কাজ করতে পারি, মোটামুটি কিন্তু সবই আমরা এখন জানি। সো আমরা এখন আমাদের কাছে কোনো প্রবলেম আসলে আমরা সেটাকে হচ্ছে ডিল করতে পারবো বা জাভাস্ক্রিপ্ট ওয়েতে সলভ করতে পারবো সেটাকে। তারপর আমরা যখন হচ্ছে আরো অ্যাডভান্স লেভেলে যাব, আমরা যখন হচ্ছে এরপর যেটা মেন কাজটা সেটা হচ্ছে ডম নিয়ে কাজ করা। আমরা এতদিন যাই কিছু করছি না কেন আমরা সেটাকে হচ্ছে এখানে কনসোলে হচ্ছে দেখছি, আমরা কিন্তু ওয়েবসাইটে কিন্তু দেখতে পারছি না। কিন্তু রকমারিতে আমি যখন আসছি, আমি যখন হচ্ছে অ্যাড টু কার্টে ক্লিক করছি, অ্যাড টু কার্টে ক্লিক করার পর কি হচ্ছে আমার এখানে, অ্যাড টু কার্টে ক্লিক করার পর আমার যেটা হচ্ছে আমি কিন্তু সরাসরি ভিজুয়াল দেখতে পাচ্ছি যে আমার এই আইটেমটা আমার কার্টে হচ্ছে অ্যাড হয়ে গেছে। তো এটাই হচ্ছে ডিফারেন্স, যে আমরা যখন জাভাস্ক্রিপ্ট শিখতে যাই আমরা হচ্ছে সবকিছু হচ্ছে কনসোলে দেখতে পাচ্ছিলাম, আমরা হচ্ছে রিয়েল টাইম সাইট নিয়ে বা হচ্ছে ডম নিয়ে কাজ করছিলাম না। বাট আমরা এরপরে হচ্ছে যখন আমাদের ওই প্র্যাকটিস প্রবলেমগুলো সলভ করে ফেলবে এবং আরো কিছু অ্যাডভান্স টপিক, অ্যাডভান্স না আর কি বলা যায় যে ইন্টারমিডিয়েট কিছু টপিক বুঝে আমরা ডমে শিফট হয়ে যাব। তো হোপফুলি নেক্সট ক্লাসে আমরা ডমে যেতে পারি, বা হচ্ছে হয়তো আরেকটা ক্লাস হচ্ছে বেশি নিয়ে সব কিছু ওভারভিউ করে কিছু প্র্যাকটিস প্রবলেম করে আমরা ক্লাসের মধ্যে তারপর আমরা ডমে শিফট হব। সো গাইস, যেটা হচ্ছে অবশ্যই ফাংশনের ক্লাসটা ভালো মতো দেখতে হবে, বুঝতে হবে, আর আগের ক্লাসগুলো রিভিউ করে নেবেন, কারণ আমাদের হচ্ছে অ্যারে, অবজেক্ট, লুপ, ফাংশন এগুলো নিয়ে খুব বেশি কাজ করতে হবে। লাইক এই যে আপনারা যে জিনিসগুলো শিখলেন এই কোর্স শেষ হওয়া পর্যন্ত কিন্তু আমরা এইসব নিয়েই কিন্তু কাজ করব। সো এই জিনিসগুলোতে হবে কি যে কনফিউশনগুলো দূর হয়ে গেলে আপনি কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন, এটাই আর কি। সো কারো কোনো কোশ্চেন আছে, কোশ্চেন থাকলে কোশ্চেন করে ফেলতে পারেন। আপাতত নাই ভাইয়া, আগে ভিডিওটা কয়েকবার দেখি তারপর হ্যাঁ, ভিডিওটা দেখে প্র্যাকটিস করেন, টাইম আছে হাতে, কারণ আজকে হচ্ছে বুধবারের পর আপনার নেক্সট ক্লাস হচ্ছে রবিবারে, রবিবার হচ্ছে 29 তারিখ। সো 3 দিন হচ্ছে টাইম আছে হাতে, আপনারা 3 দিন হচ্ছে ওভারভিউ করেন, প্র্যাকটিস প্রবলেমগুলো সলভ করেন, তারপর আমরা নেক্সট ক্লাসে হচ্ছে সবকিছু নিয়ে ওভারঅল একটা আইডিয়া গ্র্যাব করে নিব ইনশাআল্লাহ।
ক্লাসের কোডগুলো আসলে দেওয়া হয় না, কারণ ক্লাসের কোডগুলো দিলে দেখা যায় যেটা মানে অফেন যেটা হয় যে আপনারা হচ্ছে প্র্যাকটিস করবেন না। এটা হচ্ছে মেন জিনিসটা। তো এটা আমি একটা দিক দিয়ে ভালো যে কোডটা শেয়ার করলে হয়তো আপনারা এই সেম কোডে প্র্যাকটিস করতে পারেন, কিন্তু আপনি যখন লিখে প্র্যাকটিস করবেন তখন আপনার হচ্ছে কি হবে যে পুরো ব্যাপারটা আপনার জন্য আরো বেশি ক্লিয়ার হবে। যখন আপনি কোডটা থাকবে এবং কোডে জাস্ট চোখ বুলিয়ে যাবেন তখন দেখে মনে হবে যে আচ্ছা আমি তো বুঝি, কিন্তু একটা মাসেল মেমোরি সেট করতে গেলে শুধুমাত্র দেখলেই হয় না বা শুনলেই হয় না, নিজেও সেই কাজটা করতে হয়। তো এই জন্যই কোড ফাইলটা আসলে দেই না, যাতে করে আপনারা হচ্ছে কোড করেন, নিজে করে হচ্ছে সলভ করেন জিনিসগুলো। হ্যাঁ শাহিন ভাই, এটাই হচ্ছে রিজন, আর কিছু না। কারণ কোড তো দেওয়াই যে, এখানে আমার তো আসলে কোনো কিছু নেই। আমি তো সবগুলা কোড তো ক্লাসে লিখেই দিচ্ছি। আমি যদি লাইক আমার কোনো বেনিফিট নেই এখানে কোড শেয়ার করলো না শেয়ার করলো। কিন্তু এটা আপনাদের জন্য। আপনি যখন হচ্ছে ভিডিও যখন প্র্যাকটিস করবেন, আপনি তখন কোডটা আসলে লিখবেন, লিখে হচ্ছে প্র্যাকটিস করে দেখবেন, যাচ্ছে এই কোডটা লিখে দেখি যে কি করে হচ্ছে আউটপুটটা দেখায়। তো প্রজেক্টের ক্ষেত্রেও সেম, যে কোনো প্রজেক্ট আমরা যখন করবো আমি আপনাদেরকে HTML CSS ফাইলগুলো দিয়ে দিব, কজ এগুলো হচ্ছে আমাদের কোর টেমপ্লেট। এবং আমাদের এখানে আমরা আসলে ডিজাইনের উপরে ফোকাস করছি, আমরা ফোকাস করছি হচ্ছে ফাংশনালিটির উপরে। কিন্তু জাভাস্ক্রিপ্টের যতটুকু কোড আমরা ক্লাসে লিখবো প্রজেক্টের ক্ষেত্রেও, সেই কোডগুলো আমি আসলে শেয়ার করি না, যাতে করে আপনারা ভিডিও দেখে পরবর্তীতে পুরো প্রজেক্টটা নিজেরা কমপ্লিট করে ফেলতে পারেন। তারপরে কারো হচ্ছে ফাইল দেখলে আমাকে হচ্ছে বলবেন, আমি হচ্ছে দিয়ে দিব, কারণ ফাইল দিতে আমার কোনো সমস্যা নেই। ওকে গাইস, আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা ঠিক আছে, নিজে প্র্যাকটিস করেন, কোনো সমস্যা নেই। কারণ আমাদের আসলে প্রতিটা ক্লাস যদি প্র্যাকটিস করেন তাহলে কিন্তু সবগুলা কোড লেখার প্রয়োজনও নেই। আপনার যখন যেটাতে কনফিউশন হবে আপনি সেই কোডটা রান করে দেখেন। আর প্র্যাকটিস প্রবলেমগুলো যখন দিব তখন ওগুলো সলভ করলে আপনি বুঝতে পারবেন যে আসলে ঠিক কতটুকু আপনি শিখতে পারছেন। কারণ ক্লাসে একটা কিছু দেখলে ইজি লাগে যে এটা তো করাই যায়, কিন্তু এখন যদি আপনাকে আমি একটা প্রবলেম দিয়ে বলি এটা সলভ করতে, তখন কিন্তু আপনি দেখবেন যে নিজেও কনফিউজ হয়ে যাচ্ছেন যে অ্যারের কোড মেথডটা ইউজ করবেন বা এখন কিভাবে ফাংশনের ইউজ করে আপনি হচ্ছে একটা ফাংশন ক্রিয়েট করতে পারবেন ফাংশন কিওয়ার্ডটা ইউজ করে। তো এই জন্যই জাস্ট প্র্যাকটিস মানে এক্সাম্পলগুলো জাস্ট লিখে লিখে প্র্যাকটিস করে ফেলবেন, তাহলে আপনার হচ্ছে একটা মানে লিখে প্র্যাকটিস করলে পরবর্তীতে আপনি কোড করতে কমফোর্টেবল হবেন, আর কিছুই না। ওকে গাইস, তাহলে আজকের ক্লাসটা হচ্ছে এখানে শেষ করি, ভিডিওটা হচ্ছে স্টপ করে দিই।